প্রয়োজনে লাগান, কিন্তু এটাকে কমার্শিয়াল ব্যবসা হিসাবে অর্থ উপার্জনের জন্য ব্যবহার করার মতো এখনো পরিকাঠামো নাই, বা সে চেষ্টাও হয়নি, বা লোকের মধ্যে সে চেতনাও নাই। কায়ার বোর্ডের যারা সঞ্চালক আছেন, যারা এর সঙ্গে যুক্ত আছেন এই ব্যবসার সঙ্গে, মিস্টার জেকব সম্ভবত কেরল থেকে, কেরালাতে এই ইন্ডাস্ট্রি খুব জোরদার আছে, অনেক মানুষের কর্মসংস্থান হয়, তার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারব। আমার ব্যক্তিগতভাবে আন্দামান নিকোবরে থাকার সুযোগ হয়েছে, প্রায় 8.5 বছর ছিলাম। আপনারা জানেন আন্দামান নিকোবরের যে ইনকাম, তার মূল স্রোত হচ্ছে সুপুরি এবং নারকেল। সেখানে অনেক ধরনের প্রয়োগ ইত্যাদি হয়, নারকেল দড়ি তৈরির কারখানা ইত্যাদি হয়েছে, বিদেশি কোম্পানি ওখানে এগুলোকে জ্বালিয়ে কার্বন তৈরি করে। কিন্তু যেহেতু একটা দূরত্ব বড় জিনিস, কমিউনিকেশন ট্রান্সপোর্টেশনের খরচা বেশি হয়, সেখানে ওখানে এই ধরনের ব্যবসা চালানো একটু কঠিন হয়। তো আমাদের পশ্চিমবাংলায় আমরা চেষ্টা করব যাতে এই ইন্ডাস্ট্রিটা বাড়ে, কারণ বিস্তীর্ণ সমুদ্র উপকূল আমাদের কাছে আছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়া গঙ্গার ধার কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বিস্তীর্ণ এলাকা যেগুলো খুব সরস জায়গা, যেখানে যথেষ্ট পরিমাণে নারকেলের উৎপাদন হতে পারে, বাগান হতে পারে, এবং এই জীবিকাতে বহু মানুষকে আমরা লাগাতে পারি। উত্তর বাংলাতেও বিভিন্ন জেলাতে নারকেল চাষ হয়, কিন্তু ব্যবসায়িকভাবে হয় না। ঠিক মতো যে লোককে ট্রেনিং দেওয়া যায়, প্রচার করা যায়, সরকারি সহযোগিতা পাওয়া যায়, তাহলে এই চাষকে আমরা অনেক বাড়াতে পারি, যাতে বহু মানুষের কর্মসংস্থান হয়। একটা সামান্য টাকা বেতন পাওয়ার জন্য গ্রামের লোককে সকালবেলায় উঠে 4টে-5টার সময় ট্রেন ধরে কলকাতায় আসতে হয়, বা No. Tell host to unmute, sir. Dilip sir. Tell the host. He is not. ওকে ওকে, আমি গ্রামে আছি, বাঁকুড়াতে, সেই জন্য একটু ডিস্টার্ব আছে ইন্টারনেটে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা? আমি যে কথা বলছিলাম যে আমাদের সবার প্রয়াসে, বিশেষ করে যারা আপনারা এই ইন্ডাস্ট্রি, এই পেশা বা এই যে অভিযানের সঙ্গে যুক্ত আছেন, তাদের প্রচেষ্টা, যারা আমরা রাজনীতির সঙ্গে আছি বা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, সরকারের সঙ্গে আছি, তাদের কোঅপারেশন, এর মাধ্যমে একটা বড় কর্মসংস্থান আমরা পশ্চিমবাংলায় করতে পারি। পশ্চিমবাংলায় কর্মসংস্থান একটা বড় চ্যালেঞ্জ, বিরাট পপুলার সেক্টর, কিন্তু এর অপার সীমা আছে। বহু জমি পড়ে থাকে, লোকেরা আজকাল চাষ করছেন না। বিভিন্ন জেলাতে যখন ঘুরি দেখি, বিস্তীর্ণ এলাকা চাষ হয় না, চাষের ভালো জমি, কারণ চাষেতে লাভ হয় না। অন্যান্য যে প্রথাগত চাষ, তাতে ইনকাম কমে গেছে, তাই লোক ছেড়ে দিচ্ছেন। সেখানে একবার খরচা করে যদি নারকেল চাষ করানো যায় তাদেরকে, আর অল্প পরিচর্যা করা যায়, তাহলে সারা বছরে নারকেলের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেটা আমাদেরকে অর্থ দিতে পারে। সেই জন্য কায়ার বোর্ডের তরফ থেকে আমার অনুরোধ আপনাদেরকে, যারা এই আয়োজন করেছেন, আমাকে ডেকেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর প্রচারের প্রয়োজন আছে, এবং সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে যারা চাষ করেন তাদেরকে সহযোগিতা করে থাকেন, লোন ইত্যাদির মাধ্যমে। সেটা কিভাবে পাওয়া যাবে? সরকারি যারা আধিকারিক থাকেন তাদের কোঅপারেশন কম থাকে, দুবার যাওয়ার পরে লোকে যখন দেখে যে কোঅপারেশন পড়েন,
তারা এখান থেকে সরে যান। সেজন্য আজকে যেমন আপনারা আমাকে ডেকেছেন এই কাজের মধ্যে, এই কনফারেন্সে, তো আপনারা যখন এই ধরনের কোনো কাজ করবেন আমাকে যদি ডাকেন আমি নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করবো। বা আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা সোশ্যাল ওয়ার্ক বা এই ধরনের চেষ্টা করছেন বা পলিটিক্যাল, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি নতুন করে এই ধরনের সেক্টরকে বেশি বাড়ানো যেতে পারে। যে ধরনের জমি পড়ে আছে জমিতে নারকেল চাষ করার ব্যাপারে লোককে উৎসাহিত করতে পারি, যে আপনি তার সামনে একটা প্রজেক্ট রাখুন যে এত জমি যদি চাষ করেন এত বছর পর থেকে আপনার এই ইনকাম হতে পারে। মানুষ রেজাল্ট ওরিয়েন্টেড সবকিছু চায়, যদি আমরা ঠিকঠাক তাকে রেজাল্ট দিতে পারি, ঠিকঠাক হিসাব করে দিতে পারি, তার বাজেট করে দিতে পারি, আমার মনে হয় অনেক মানুষ ইন্টারেস্টেড হবে এতে কাজ করতে, যাতে এই কয়ারের যে কাজ সেটা বাড়বে, মার্কেট বাড়বে এবং বহু মানুষের কর্মসংস্থান হবে। সেই জন্য আজকের যে ওয়েবের যে কনফারেন্স করেছেন আপনারা, এটা তো খুব ভালো প্রয়াস আছে। আমার মনে হয় এরকম হওয়া উচিত। আমি জানি না ঠিক কতজন মানুষ এর সঙ্গে যুক্ত আছেন, কারা কারা আছেন, আরো বেশি সংখ্যায় মানুষকে যুক্ত করে আর এতে যাতে সাধারণ চাষির মধ্যে আমরা নিয়ে যেতে পারি, দরকার হলে জেলা বা যে এরিয়াতে নারকেল চাষের সম্ভাবনা আছে বা চাষ হচ্ছে সেখানে উন্নত প্রজাতির নারকেলের চারা বাংলাদেশ ইত্যাদিতে যেরকম হচ্ছে আমরা দিতে পারি কিনা, আমাদের এই আবহাওয়াতে কম সময় ফলন হবে, বেশি ফলন হবে, এই ধরনের নারকেলের প্রজাতিকে আনা যায় কিনা। আমি ইন্টারনেটে দেখছিলাম বা এতে ইউটিউবে দেখছিলাম বেশ কিছু ভিডিও, বাংলাদেশে থাইল্যান্ড ইত্যাদি থেকে উন্নত প্রজাতির নারকেল চারা নিয়ে এসে চাষ হচ্ছে, 3-4 বছরের মধ্যে ফলন হচ্ছে। লাভদায়ক ফলন হলে তবে চাষি এর মধ্যে ইন্টারেস্টেড হবে। সেজন্য সরকারি সহযোগিতা, লোন ইত্যাদির ব্যবস্থা এবং প্রযুক্তি, বায়োটেকনোলজি ইত্যাদির দ্বারা যে লাভ আজকে সমাজ পাচ্ছে সেটাকে আমরা যদি মেলবন্ধন করতে পারি, আর আপনাদের মধ্যে যারা এক্সপার্ট আছেন এই ব্যাপারে পড়াশোনা, রিসার্চ বা একটা সামূহিক প্রয়াসেতে এই অভিযান অনেক বেশি এগোতে পারে, অনেক মানুষের কর্মসংস্থান দিতে পারে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা খুব উপযোগী হতে পারে। যেন আজকের এই যে সম্মেলন খুব গুরুত্বপূর্ণ আছে, আমরা 100 জন মতো এর মধ্যে আছি, কিন্তু আমার মনে হয় এই সংখ্যাটা বাড়াতে হবে। বেশ কয়েকটি জেলাকে যদি আমরা বেছে নিই যেখানে সম্ভাবনা বেশি আছে, সেই জেলাগুলো দিয়ে আমরা যদি অভিযানটা শুরু করি, প্রয়োগ করি, তাতে আমরা রাজনীতির দিক দিয়ে বা অনেক সোশ্যাল সার্ভিস করেন মানুষরা, তাদেরকেও যুক্ত করতে পারি যাতে একটা অভিযান তৈরি হয়। আমার মনে হয় আগামী 5-7 বছরের মধ্যে এই সেক্টরে আমরা একটা ভালো বিস্তার করতে পারবো, ভালো লাভের মুখ দেখাতে পারবো, অনেক মানুষকে সঙ্গে যুক্ত করতে পারবো। সেজন্য আজকের এই সম্মেলন খুবই উপযোগী, সময় উপযোগী হয়েছে। আমার মনে হয় যারা যারা আয়োজন করেছেন খুব ভালো কাজ করছেন। আমি আশা করবো রেজাল্ট ওরিয়েন্টেড কাজ হবে। আপনারা আমাকে ডেকেছেন এখানে, আপনাদের মতো লোকেদের সঙ্গে থাকার সুযোগ দিয়েছেন এবং কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আবার দেখা হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। हाँ बोलिए। My sincere thanks to Sri Dilip Ghosh, Honorable Member of Parliament, for his inaugural speech. Now, I welcome Sri Deepak Gunia for his presentation about prospects of fire industry in West Bengal. Did we come here? No. Yes. Many thanks, Mr. Jacob and Choir Board, to invite me to deliver some choir-related issues in this program, and my sincere gratitude to Honorable MP Sri Dilip Ghosh, and he has inspired to his speech. আমি বাংলাতে কোয়ারের প্রসপেক্ট এবং সম্ভাবনা নিয়ে পশ্চিমবঙ্গে আমাকে এখানে বলতে বলা হয়েছে। পাওয়ার পয়েন্ট গেল।
আমাদের এখানে আমরা from beginning, yeah. আমরা এখানে মূলত কোয়ার ইন্ডাস্ট্রি, পশ্চিমবঙ্গের কোয়ার ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিছু বলার কথা। আমি প্রায় 2012 সাল থেকে কোয়ার বোর্ডের সঙ্গে, এখানে কলকাতার কোয়ার বোর্ডের সঙ্গে রিজিওনাল অফিসের সঙ্গে যুক্ত। মানে আর 2006 সালে এই কোয়ার অফিসটি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। তারপর থেকে বিভিন্ন রকমের কাজকর্ম চলছে এতে। কিন্তু এখনো এটার যে ব্যাপার আছে সেটা হচ্ছে যে কোয়ার রিলেটেড ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে যদিও প্রচুর এমপ্লয়মেন্টের স্কোপ আছে, কিন্তু তা সত্ত্বেও এর যে পোটেনশিয়ালটা এখনো আমরা সেইভাবে এটা কাজে লাগাতে পারিনি। এখন কোয়ার সম্বন্ধে আমাদের কিছু কথা, আগে গোড়ার কথা কিছু বলা দরকার। সেটা হচ্ছে যে কোয়ারটা কি এবং কোয়ার ইন্ডাস্ট্রিটাই বা কি, এটাই আমাদের সঙ্গে একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। কোয়ার হলো নারকেল গাছ থেকে আমরা সবাই জানি নারকেলের সবটাই কাজে লাগে, শেকড় থেকে ফল পর্যন্ত সবটাই আমাদের কোনো না কোনো কাজে লাগে। কিন্তু নারকেল ফল আর যেটাকে আমরা ইংরেজিতে বলি কোয়ার হাস্ক বা কোয়ারের ছোবড়া, সেটার একটা অমিত সম্ভাবনা, প্রায় বহু বিলিয়ন ডলার, বা ভারতবর্ষে গত বছরে প্রায় 2,500 কোটি টাকার এক্সপোর্ট হয়েছে কোয়ারের বিভিন্ন সামগ্রী ভারত থেকে। এবং পশ্চিমবঙ্গে সেটা এখনো খুব নেগলিজেবল একটা সংখ্যা বা ফিগার, সে সম্বন্ধে আমরা পরে আসছি। এখন এই কোয়ারের যে ব্যাপারটা সেটা হচ্ছে কোয়ারের যে ছোবড়াটা, সেই ছোবড়াজাত যা শিল্প তাকে আমরা কোয়ার ইন্ডাস্ট্রি বলছি। এখন এই কোয়ারের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের সারা ভারতের ক্ষেত্রে কেরালা সব থেকে এগিয়ে, সাউথের বিভিন্ন স্টেট, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এমনকি আসাম, এরা এখানে কোয়ারের উৎপাদন হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের আরো অনেকটা পথ যেতে হবে। তো কোয়ারের সঙ্গে পশ্চিমবঙ্গের যে যোগাযোগ, সেটা কিন্তু ঐতিহাসিকভাবে আমরা সেটার একটু আমাদের জানা দরকার। তো এই নারকেলের ব্যাপারটা আমাদের ব্যবহারের যে জায়গাটা, সেটা কিন্তু কয়েক হাজার বছরের পুরো। এখন রামায়ণের যে কিষ্কিন্ধা পর্ব আছে বা বন পর্ব আছে, সেখানেও কিন্তু নারকেল বা নারকেলের ব্যবহার, এটার সম্বন্ধে কিছু কথা আমরা সেখানে কিন্তু উল্লেখ আছে। তো নারকেল ভারতের সংস্কৃতি শিল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। কিন্তু পরবর্তীকালে প্রায় ঐতিহাসিকগতভাবে যদি আমরা দেখি, তাহলে প্রায় 11 শতাব্দীর কাছাকাছি সময়ে, সেই সময় আরবের বিভিন্ন বণিকরা তাদের বিভিন্ন লেখালেখিতে দেখা গেছে যে কোয়ারের দড়ি, কাছি তাদের নৌকায় বা যা সমুদ্র পথে তারা ব্যবহার করতেন। এটা তারা উল্লেখ করেছেন, মানে ভারতীয় যারা নৌ বাণিজ্যে যারা যেতেন তারা সেটা করতেন। তো এটা কিন্তু পশ্চিমবঙ্গে আমরা সেরকম কোনো আমাদের কাছে কোনো ঐতিহাসিক কোনো তথ্য নেই এখনো। কিন্তু আমরা জানি যে আমাদের বিভিন্ন মঙ্গল কাব্যে চাঁদ সদাগর বা অন্যান্য বিভিন্ন যারা বণিকরা ছিলেন আমাদের উত্তর পূর্বপুরুষরা, তারা সাত দিঘার নৌকো নিয়ে তারা সিংহল, মালাবার উপকূল এইসব অঞ্চলে তারা নৌকো ভাসাতেন এবং আসতে যেতেন। সুতরাং তারাও এই কোয়ারের দড়ি কাছির যে ব্যবহার, তারা যে অজানা তাদের কাছে ছিল, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়, তারা জানতেন। কিন্তু সেই অর্থে পশ্চিমবঙ্গে কোয়ারের শিল্প প্রাচীনকাল থেকে কতটা কি ডেভেলপ করেছিল তার ইতিহাস এখনো গবেষণালব্ধ, সেটা আমরা জানি না। কিন্তু যাই হোক, এই কোয়ারের যে ব্যাপারটা, কোয়ার কথাটা যে আছে, কোয়ারের সম্বন্ধে একটা কথা জানা দরকার। এই কোয়ার কথাটা কিন্তু এসছে, কোনো ইংরেজি কথা শুনতে লাগলেও কোয়ারটা কিন্তু এসছে কেরা একটা শব্দ, KARA বা KERA, কেরা একটা শব্দ। কেরা মানে মালায়ালম বা তামিল শব্দে এটাকে বলা হয় নারকেল বা নারকেল গাছ। আর কেরালাকে কেরালাম বলা হয়, যে মালায়ালাম শব্দে কেরালাম। কেরা মানে হচ্ছে নারকেল, আর আলম মানে দেশ, মানে নারকেলের যে দেশ তাকেই বলছে কেরালাম।
তো সেইখানে শিল্প, সংস্কৃতি, খাদ্য, ব্যবহার সবকিছুর সঙ্গে নারকেল জড়িয়ে আছে। শুধু কেরালা কেন, আজকে সাউথের সমস্ত দেশ এবং সমস্ত প্রদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ বা উত্তর ভারত, যে কোনো জায়গায় যায়, ভারতীয়দের সঙ্গে নারকেল কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। পুজো আর্চায়, শিল্প, সংস্কৃতি, খাদ্য সবকিছুর মধ্যেই নারকেলের একটা বিরাট স্থান আছে। তো আমরা এখানে নারকেল সম্বন্ধে খুব একটা কথা বলবো না। আমরা এখানে মূলত ফোকাস করব যে ওয়্যারের যে ব্যাপারটা, সেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক এবং আমাদের কতটা সম্ভাবনা লুকিয়ে আছে, আমরা সেই নিয়ে দু চারটে কথা এখানে আলোচনা করব। আর আমরা কোয়ারের কিছু কিছু প্রোডাক্ট, সেটা নিয়েও আজকে কোয়ার শিল্প যে কোথায় এগিয়ে গেছে, ভারতবর্ষ সারা পৃথিবীতে প্রথম এক দুটি দেশের মধ্যে তারা পড়ে, কয়েক হাজার কোটি টাকার মার্কেট, এবং সেই মার্কেট আজকে প্রচন্ডভাবে এক্সপ্যান্ড করছে। তো সেই এক্সপেনশনটা এমন একটা জায়গাতে গেছে যে আগামী দিনে ভারত একটা জায়েন্ট তৈরি হতে যাচ্ছে, আরো বড় করে, আরো বড়ভাবে। শ্রীলঙ্কা এবং ভারত সারা পৃথিবীর প্রায় 90% কয়ারের যে উৎপাদন এরা করে, এবং ভারতের নিজস্ব যে মার্কেট, সেই মার্কেটেই প্রায় 50%-এর বেশি সেটা কাজে লেগে যায়। তো ওয়্যারের বেশ কিছু বিশেষ কিছু ধরনের প্রোডাক্টস আছে, সেইটা সম্বন্ধে আমাদের একটু আইডিয়া থাকা দরকার। সেটা হচ্ছে, আমরা জানি সবাই, তবু একটু বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে কোয়ারের আমরা এই যত প্রোডাক্ট, হাজার হাজার প্রোডাক্টস আছে, সেগুলোকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারছি। তার প্রথমটা হচ্ছে কোয়ার ফাইবার বা কোয়ার ইয়ার। আমরা এখানে দেখছি একটা ছবি, এইটা যেটা হচ্ছে কোয়ার ফাইবারের কথা বলছি, এবং সেই কোয়ার ফাইবারটাই কিন্তু তন্তুটা কোয়ার শিল্পের হচ্ছে প্রথম জিনিস। সেটা ওই কোয়ারের ছোবড়া থেকেই তাকে এক্সট্রাক্ট করা হয়, সেখান থেকে দড়ি বা ইয়ার্ন তৈরি করা হয়, এবং তার এটা হচ্ছে মূল ব্যাকবোন। আর সেটা পশ্চিমবঙ্গে কতটা তার সম্ভাবনা আছে, সেইটা নিয়ে আমরা আলোচনা এখানে করব। আর একটা হচ্ছে কোয়ার থেকে অজস্র ফ্যান্সি প্রোডাক্ট হয়। আমরা সবাই জানি কোয়ারের কার্পেট খুব পপুলার, যেগুলো কোয়ারের কার্পেট, পাপোশ, এরকম এমনকি ফাইন ইয়ার্ন, আমরা যে জামা কাপড় পরছি সেটাও পর্যন্ত তার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এবং সেইগুলো যেটা কিন্তু আমাদের একটা বিরাট সম্ভাবনা, প্রচুর এক্সপোর্ট মার্কেট তার জন্য আছে। আর একটা হয় যে ব্লেন্ডেড কোয়ার প্রোডাক্টস, যেমন আমরা এখানে দেখবো যে একটা গদি তৈরি হচ্ছে, রবার দিয়ে তৈরি হচ্ছে, জুটের সঙ্গে ব্লেন্ড করে জিনিস তৈরি হচ্ছে। সুতরাং এটার হাজার হাজার রকমের প্রোডাক্টস আছে, বিভিন্ন রকমের মেশিন টেকনোলজি আজকে এসে যাচ্ছে, সেগুলো আমাদের পশ্চিমবঙ্গে আজকে তার অ্যাপ্লিকেশন ভীষণভাবে দরকার। আর একটা হচ্ছে গার্ডেন আর্টিকেলস। গার্ডেন আর্টিকেলস কাকে বলবো, বিভিন্ন বাগানের টব, বিভিন্ন জিনিস, তারপরে আবার হচ্ছে আপনার কি বলে, এই কোকোলন কোয়ারের চাদরের উপরে ঘাস বসিয়ে লন তৈরি করা হচ্ছে, একটা সিমেন্টের মতো জায়গা বা এগুলো কোনো জায়গায় যেখানে কিছু করা যায় না, সেখানে এটা পেতে দিলে সেটা গ্রিনারিজ তৈরি হয়ে যাচ্ছে। আর কি, এই কোয়ার ছোবড়া যখন আমরা কোয়ার সুতো এক্সট্রাকশন করছি, সেখান থেকে এই ধরনের যে সার তৈরি হয়, কোয়ার পিট, আর হয় কোয়ার জিও টেক্সটাইলস, যেটা আমরা এখানে ছবিতেও দেখতে পারবো যে যেখানে ভূমিক্ষয় হচ্ছে, এমনকি হাইওয়ে, রাস্তার উপরে এখন যে বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, সেখানেও চাদর হিসেবে এই জিও টেক্সটাইলসকে পেতে দিলে তার যে ভাইব্রেশন হয়, সয়েল ইরোশন হয়, সেটাকে অনেক অংশে আমরা কমিয়ে ফেলতে পারছি, এবং সেটা অনেক পরিবেশ বান্ধব, প্লাস্টিক দিতে হচ্ছে না, এবং সেটা পরিবেশের ক্ষেত্রে সুরক্ষিত যেমন করছে, আমাদের অর্থনৈতিকভাবে অনেক কম পয়সায় সেটা করে ফেলা যাচ্ছে, এবং তার হিউজ মার্কেট এখন ভারতবর্ষেই আমরা দেখতে পাচ্ছি। এরকম কোয়ারের অজস্র প্রোডাক্টস আছে, সেই প্রোডাক্টগুলোকে বা পণ্যগুলোকে আমরা এখানে কাজে লাগাতে পারি। তো মূলত কোয়ারের যে কি কি জিনিস তৈরি হতে পারে, সেইটা নিয়ে আমরা এখানে কিছু কথা আলোচনা করলাম। কিন্তু যারা আমাদের যারা এখন পশ্চিমবঙ্গে যারা আর্টিসানস আছেন, যারা বিভিন্ন আমাদের কোয়ার এন্টারপ্রেনর বন্ধুরা আছেন, তারাও এই ব্যাপারগুলোর সম্বন্ধে যথেষ্টই ওয়াকিবহাল। তবু যারা হয়তো কোয়ার শিল্পের সঙ্গে যুক্ত নয়, এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের এটা প্রাথমিকভাবে একটা জ্ঞাতার্থের জন্য এটা বলা। আমরা এখানে এবারে পশ্চিমবঙ্গের যে কোয়ার ইন্ডাস্ট্রি, তার যে অবস্থানটা কি অবস্থা আছে, সম্ভাবনা, সমস্যা, এগুলো সব মিলিয়ে ঝুলিয়ে তো হয়। তো সেইটা আমাদের একটু আলোচনা করে নেওয়ার দরকার আছে। সেটা হচ্ছে, দেখা যাবে প্রথম যদি আমরা বলি
এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এতক্ষণ ভারতের প্রেক্ষাপটে বলছিলাম, এখন যদি পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আসি তাহলে অবস্থাটা কোথায় আমরা দাঁড়িয়ে আছি। প্রথম যে জায়গাটা সেটা হলো যে ভারতের নারকেল, আমরা জানি, আমরা প্রথমে আলোচনা করলাম যে নারকেল একটা এমন জিনিস যেটা কয়ার শিল্পের একটা ফাউন্ডেশন। নারকেল ছাড়া, নারকেল থেকে যে তন্তু হবে এইটা কাঁচামাল হিসেবে আসবে, সেটা ছাড়া কয়ার শিল্প দাঁড়াতে পারে না। তাহলে নারকেল একটা সব থেকে বড় জায়গা। তো আমরা দেখব যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, বিশেষ করে উপকূলীয় যে আমাদের ভারতের উপকূল ভাগের যে সমস্ত রাজ্যগুলো আছে, যেমন ধরুন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, এই যে একটা কোস্টাল বেল্ট, মূলত নোনা এবং পলিমাটি, বালি মাটিতে নারকেল গাছের প্রাকৃতিক তাদের জন্মানোর একটা, আন্দামান, আমাদের এমপি সাহেব বলছিলেন যে আন্দামান, লাক্ষাদ্বীপ, এইগুলোতে প্রচুর নারকেল তৈরি হয়। পৃথিবীতে যত সমস্ত এই ধরনের কোস্টাল এরিয়া আছে সেই সব জায়গাগুলোতে প্রচুর নারকেল হয় সাধারণত, যেটা গরম প্রধান দেশ, সেই সব জায়গাতেই এই নারকেলের প্রচুর ফলন হয়। তো ইন্দোনেশিয়া, ভারত সব থেকে বেশি নারকেল সেখানে ফলন হয়, তারপরে শ্রীলঙ্কা এবং ভারতবর্ষ আসছে। তো ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে তাদের মধ্যে সব থেকে বেশি নারকেল ফলন হয় তামিলনাড়ুতে। তামিলনাড়ুর পরে কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, এইসব রাজ্যগুলো আসছে। কিন্তু শুনলে আপনারা অবাক হবেন যে যত নারকেল ভারত বিভিন্ন রাজ্য ওয়াইজ প্রোডাকশন হয়, পশ্চিমবঙ্গ কিন্তু পঞ্চম স্থান অধিকার করে আছে। যে পরিমাণ নারকেল পশ্চিমবঙ্গে ফলন হয় সেটা ভারতবর্ষের মধ্যে পঞ্চম স্থানে আছে। কিন্তু আপনারা আরো অবাক হবেন যখন আমরা কয়ারজাত শিল্পের কথা বলবো, তার যে টোটাল যে প্রোডাকশনের বর্তমান যে সেটাতে পশ্চিমবঙ্গ কিন্তু 1% অধিকার করছে না। তো তাহলে সেই জায়গাতেই আমাদের একটা বিরাট সুযোগ আছে আগামী দিনে, যারা এই ধরনের এন্টারপ্রেনারশিপের মধ্যে আসবেন বা যারা কয়ার আর্টিসানসদের কাজের ক্ষেত্রে একটা বিরাট সম্ভাবনা পড়ে আছে। এবং তার জন্য সরকারের প্রচুর বিভিন্ন রকমের সাপোর্ট, স্কিল ট্রেনিং, আমরা সেটা আলোচনা করব। স্কিল ট্রেনিং, দক্ষতা বাড়ানোর কাজ, বিভিন্ন রকমের ক্যাপিটালের কথা উঠছে, বিভিন্ন স্কিম, এমএজিপির যে সমস্ত স্কিমগুলো আছে তাতে সাবসিডি দিয়ে 25 লক্ষ টাকা পর্যন্ত প্রজেক্ট বানানোর স্কিম, সেটা আমরা ডিটেলস আলোচনা এরপরে আর একটা ওয়েবিনারের হবে, সেখানে আমরা ডিটেলস সেটা ওইটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা শুধু এই জায়গাটাকে বলি। আর আমাদের তাহলে পশ্চিমবঙ্গে যে এত নারকেল উৎপাদন হয় সেগুলো কি কাজে লাগে? আমরা ডাবের জায়গাটা, ডাব যেগুলো আমরা খাই সেগুলোকে বাদই দিয়ে দিলাম সেই জায়গাটা, তাতেও যেটা থেকে যায় সেটার পুরোটাই যে ছোবড়াগুলোর কাজে লাগে, সেটা হয় পচে আমাদের সারটার এইসব বা নষ্ট হয়ে যায়, আর লাগে মা বোনেরা তাদের গ্রামীণ অঞ্চলে তাদের রান্না বা অন্যান্য জ্বালানির জন্য তারা কাজে লাগান, সেটা টোটালটাই নষ্ট হয়। অথচ পশ্চিমবঙ্গের যে কয়ার ইন্ডাস্ট্রি, যতগুলো ইউনিট এখানে ছোট বড় যারা অপারেশনাল যারা কাজ করছেন, এই এত কিছুর মধ্যেও যারা ভালো করে কাজ করছেন, কয়ারগুলোর সঙ্গে যুক্ত থেকে বা না যুক্ত থেকে স্বাধীনভাবে যারা কাজ করছেন, তারা কিন্তু প্রায় 100%ই যে তাদের যে তন্তু লাগে, ফাইবার লাগে, সেটাকে তারা কিন্তু পাশের উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু থেকে তাদেরকে কিনে আনতে হচ্ছে। তো এটা একটা আমাদের পশ্চিমবঙ্গের একটা সম্ভাবনা বা সমস্যা, যেটাই আমরা যেভাবে বলি না কেন, সমস্যা মানেই সম্ভাবনা, ব্যবসার ক্ষেত্রে সম্ভাবনা আছে। আর একটা হলো যে এই কয়ার ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে গ্রামীণ শিল্প হয়ে অধিকাংশ ক্ষেত্রে থেকে যাচ্ছে। আমাদেরকে এগিয়ে আসতে বিভিন্ন ইউনিট কয়ার এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার জন্য সরকারের ক্যাপিটালের সুযোগ এসছে, ট্রেনিং, মেশিনারিজ, বিভিন্ন রকমের সুযোগ সুবিধাগুলো আসছে। তো সেইটাতে আমাদের ইন্টারভেন করার জায়গা থেকে গেছে। আর সুতরাং সেটা সেই কারণে এখনো পর্যন্ত একটা ভিলেজ বেস ইন্ডাস্ট্রি, প্রায় মূলত কয়ার ইন্ডাস্ট্রিটাকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। আমাদের একটা গত 5-7 বছর একটা চলছে, কিন্তু 5-7 বছর আগে পর্যন্ত একটা সার্ভে হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে ফাংশনাল কয়ার ইউনিট তখন ছিল
প্রায় 56টা কোয়ার ইউনিট ছিল পশ্চিমবঙ্গে। কোয়ার বোর্ডের যা তথ্য এখানে আমাদের হাতের সামনে আছে, এখন একটা নতুন সার্ভে চলছে, সেটা বোঝা যাবে। আর প্রায় 3000 জনের মতো আমরা এখান থেকে কোয়ার বোর্ড থেকে যারা আর্টিসানস, যারা শিল্পী বা কারিগর, তাদের ট্রেনিং হয়েছে, স্কোয়ার আপগ্রেডেশনের ট্রেনিং হচ্ছে এবং প্রতি বছরই হচ্ছে। আমরা বিভিন্ন সিলেকশন এবং সবাইকে ওয়েলকাম করাই যে আপনারা আসুন, যাতে তাদের যে দক্ষতা সেটাকে বাড়ানো যায়। আর মূলত এই ধরনের দক্ষ কারিগররা এখন এই গোটা আস্টেক জেলা, দক্ষিণবঙ্গের গোটা আস্টেক জেলাতেই প্রায় সীমাবদ্ধ। সেগুলো হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি, এই সমস্ত জেলাগুলোতে। আর একটা যেটা ব্যাপার সেটা হলো যে এর বাইরেও কোয়ার বোর্ড থেকে দক্ষিণ 24 পরগনার ধনচেবেড়িয়াতে একটা কমন ফেসিলিটি সেন্টার তৈরি করা হয়েছে। কমন ফেসিলিটি সেন্টার মানে যেখানে বিভিন্ন আধুনিক যে সমস্ত মেশিনপত্র, যন্ত্রপাতি লাগে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য, কিছু আইটেমকে, স্পেসিফিক কিছু আইটেমকে তৈরি করার জন্য, তার একটা সরকার থেকেই তার স্পন্সরশিপে একটা সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে কোনো কোয়ার এন্টারপ্রেনর গিয়ে চাইলে তিনি মালপত্র আরো আধুনিকভাবে বানানোর সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। আর একটা হচ্ছে উলুবেড়িয়াতে, হাওড়াতে রাজ্য সরকারের তরফ থেকে এখানে একটা ট্রেনিং সেন্টারও চালানো হচ্ছে, তৈরি হয়ে আছে। আর একটা ব্যাপার হলো যে এবার হচ্ছে মার্কেট, কোয়ারের মার্কেট। সেখানেও যেমন পশ্চিমবঙ্গে কোয়ার শিল্পের মার্কেট, সেটাও আমাদের শিল্পর জন্য জানা দরকার। যারা আমাদের কোয়ার এন্টারপ্রেনার ভাই বোনেরা আছেন তারা জানেন সত্যিকার কিছু রিয়েল প্রবলেম আছে, সেটাকে ওভারকাম করার রাস্তা আমাদের মধ্যে আছে। সেটা হলো যে আমাদের যে কোয়ার ফাইবার, কোয়ার তন্তু, কোয়ার শিল্পের জন্য যে কোয়ার তন্তুর প্রয়োজন লাগে, এর একটা কম্পিটিশন পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের থেকে হয়তো একটু বেশি আছে। সেটা হচ্ছে জুট শিল্প, জুট, পাটও একটা ন্যাচারাল ফাইবার। তো পাটজাত শিল্পে তার বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে, ফ্যান্সি প্রোডাক্টের সঙ্গে কোয়ারেরও কিন্তু একটা কম্পিটিশন আপাতভাবে থাকতে পারে। এখানে কিন্তু আবার দেখা যাবে কোয়ার দিয়ে যে কোয়ার তন্তুতে যেগুলো তৈরি করা যাচ্ছে সেগুলো কিন্তু ওই পাট দিয়ে হয়তো তৈরি করা যাবে, আবার কিছু ক্ষেত্রে তৈরি করা যাবে, আবার কিছু ক্ষেত্রে এটাকে ব্লেন্ড করা যায়, মিশিয়ে এমন কিছু প্রোডাক্ট আছে যেখানে কোয়ার এবং পাটজাত তন্তু সেগুলো কিন্তু যৌথভাবেই সেটা কাজে লাগিয়ে নতুন প্রোডাক্টের আছে এবং সেটা তৈরি। এবং আপনারা শুনলে অবাক হবেন, পশ্চিমবঙ্গ থেকে পাট যাচ্ছে কেরালে। আমি দেখে এসেছি গত বছর পাট যাচ্ছে কেরালে, এবং সেই পাট ওখানে কোয়ারের সঙ্গে ব্লেন্ড করে প্রোডাকশন হচ্ছে। কোয়ারের বিভিন্ন ফ্যান্সি প্রোডাক্ট, বিভিন্ন উপযোগী প্রোডাক্ট সেখানে তৈরি হচ্ছে। সুতরাং পশ্চিমবঙ্গে এটা আরামসেই করা যেতে পারে, তার কস্ট কমে যাবে, ট্রান্সপোর্টেশন কস্ট কমে যাবে, এগুলোর সম্ভাবনা আছে। আর হলো এবারে আমরা এই পশ্চিমবঙ্গে কোয়ারের যে আমাদের কিছু মেজর ইস্যু আছে, যেখানে কোয়ার বোর্ড ইন্টারভেন করছে, আরো অনেক কিছু করতে চলেছে, আপনাদের সবাইকে এগিয়ে আসার দরকার আছে। সেটা হচ্ছে প্রথমে বললাম যে র মেটেরিয়াল তৈরি করা। এখন এই র মেটেরিয়াল আমাদের একটা ভীষণ পশ্চিমবঙ্গে একটাই সব থেকে বড় প্রবলেম, তার এখানে যে র মেটেরিয়ালটা বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে, অথচ আমাদের এখানে র মেটেরিয়াল তৈরি করার জন্য ভীষণ সম্ভাবনা আছে, সেটা আমাদের করা দরকার। তো আমরা যদি সবাই এটাতে উদ্যোগী হয়ে এগিয়ে আসি, আমরা বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ, বিভিন্ন কোঅপারেটিভ সংস্থা, যেখানে যখন আমরা এই ধরনের স্কিল ট্রেনিং গুলো হয়, সেখানে আমরা সবসময় সবাইকে এনকারেজ করি, বলি যে আপনারা একটা করে ডিফাইবারিং ইউনিট, এখন অনেক সস্তায় বলবো, কারণ প্রায় $1.5-2 টাকার মধ্যে একটা মেশিন, অটোমেটিক, সেমি অটোমেটিক মেশিন হয়ে গেছে, সেটাকে পোর্টেবল, নারকেল চাষিদের বাড়িতে নিয়ে যাওয়া যায় এবং সেখানে মেশিনটা লাগিয়ে নারকেলটা ছাড়িয়ে নেওয়ার পর ছোবড়াটা থেকে তন্তু বের করে নেওয়া যায়। তো এটা করা যায়, বা কোথাও একটা সেন্ট্রালাইজ বসিয়ে সেই ছোবড়াগুলো কাজে লাগানো যায়, লোককে ফেলেই দেয়। আমরা যদি কালেকশন করার মতো মেকানিজম তৈরি করি, ওয়্যার ফাইবার ব্যাংক একটা কনসেপ্ট নিয়ে আসা যায় বিভিন্ন জেলায়, বিশেষ করে পূর্ব মেদিনীপুর,
আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, এইসব জায়গায় যেখানে প্রচুর নারকেল গাছ হয়, হাওড়া, সেই সব জায়গাতে আমরা যদি কয়ারটাকে কালেকশন করার জন্যই বহু লোক এমপ্লয়েড হতে পারে, যে কয়ারের এই ছোবড়াগুলো কালেকশন করব, আর যারা এটাকে যদি আমি তৈরি ফাইবারটাকে নিষ্কাশন নাও করি, তাহলেও আমি নিষ্কাশন করে বিক্রি করব। এটাও এমপ্লয়মেন্টের বহু স্কোপ পড়ে আছে, বহু হাজার হাজার। ভারতবর্ষে কয়ার শিল্পে এখন প্রায় 7 লাখ 8 লাখের বেশি লোক এতে এনগেজড হয়ে আছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেখানে কোথায় 3000 4000 লোক। আমাদের এগিয়ে আসার প্রচুর এমপ্লয়মেন্টের স্কোপ আছে এখানে। আর একটা হচ্ছে বললাম মার্কেটিং নিয়ে, এটা নিয়ে কয়ার বোর্ড কাজ করে, মার্কেটিং নিয়েও কয়ার বোর্ড চেষ্টা করছে যাতে কাজ করানো যায়। পশ্চিমবঙ্গে পার্কশিটে কয়ারের যারা ফ্যান্সি প্রোডাক্ট তৈরি করবেন, তাদের সংস্থা যখন কয়ার বোর্ডের কাছে রেজিস্টার থাকবে, তারা তাদের প্রডিউস যে সমস্ত প্রোডাক্টগুলোকে তৈরি করলেন, ফ্যান্সি প্রোডাক্ট হোক, তন্তু হোক, যাই খুশি হোক, আপনারা পার্কশিটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কয়ার বোর্ডের এক শোরুম আছে, সারা ভারত জুড়ে আছে। আপনারা সেই শোরুমে গিয়ে এই আপনাদের প্রডিউসগুলোকে শোকেসে রাখতে পারবেন। সরকাররা সামান্য কিছু কমিশন, সেলিং কমিশন হয়তো নেবে সামান্য, যাতে আপনাদের কষ্ট না হয়। আপনাদের বিক্রি হলে আপনারা সেই টাকাটাকে ফেরত পাবেন। এটা একটা দিক গেল। বিভিন্ন মেলা, বিভিন্ন ট্রেড ফেয়ার্স, বিভিন্ন জায়গাতে গিয়ে আপনারা বিক্রি করতে পারেন। ডাইরেক্টলি ধরুন বিভিন্ন ট্রেডার্স আছে, এমন আমি জানি যাদের কাছে প্রচুর টাকার অর্ডার পড়ে আছে সারা পৃথিবী জুড়ে বা ভারতবর্ষের ডোমেস্টিক মার্কেটে, কিন্তু তাদের সাফিসিয়েন্ট তারা মালপত্র পাচ্ছেন। তো আপনাদের সেই চ্যানেল আছে যেটা কাজটা করা। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে স্কিল্ড ম্যান পাওয়ার। এখানে কয়ার বোর্ড ইন্টারভেন করছেন স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করার জন্য। প্রতি বছর 100 সেলফ হেল্প গ্রুপ এবং লোকজনকে ধরে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের সহযোগীদের সঙ্গে, বিভিন্ন সহযোগী সংস্থাদের সঙ্গে ট্রেনিং প্রোগ্রাম হয়, এবং সেখানে তার বিভিন্ন রকমের 3 দিনেরও আছে, 1 দিনেরও আছে, আবার 6 সপ্তাহেরও প্রোগ্রাম হয়, বা অ্যাডভান্স ট্রেনিং এর জন্য কখনো কেরালে বা ভুবনেশ্বরে তাদেরকে পাঠানো হয় 6 মাসের জন্য, 1 বছরের জন্য কোর্স করার জন্য। এরকম বিভিন্ন স্কোপ আছে। যেটা আমাদের গ্রাউন্ড লেভেলে এখনকার বিভিন্ন কয়ার ইন্ডাস্ট্রি ফেস করেন, সেটাও এখানে বলা দরকার। সেটা হলো যে স্কিল্ড ম্যান পাওয়ার কয়ার বোর্ড তো তৈরি করছে, কিন্তু এখানে শিল্পটা যেহেতু এখনো বিরাটভাবে ফ্লারিশ করেনি, যারা ওই কয়ারের স্কিল্ড এবং ওয়ার্কাররা যারা ওখানে কাজ করছেন, কয়ার আর্টিসানরা কাজ করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে তারা তাদেরকে ধরে রাখাটাই হয়ে যাচ্ছে প্রবলেম অনেক সময়। যে সে সব জায়গায় যেটা ঘটছে তা না, অনেক ক্ষেত্রে এটা হয়। সাধারণ একটা আসে যে আমরা কি করব, দেখা যাচ্ছে অন্যান্য সেক্টরে সেখানে তারা কাজ করতে চলে যাচ্ছে, সরকারের বিভিন্ন স্কিমেও তারা কাজ করে, তো স্বাভাবিক যে বেশি পয়সা পাবে সেখানে তারা কাজ করবে। কিন্তু স্কিল্ড ম্যান পাওয়ার কয়ার বোর্ড থেকে কিন্তু খুব সিনসিয়ারলি তৈরি করা হচ্ছে প্রতি বছর, এবং সেটা ক্রমশ বাড়ছে। আর একটা হচ্ছে ক্যাপিটাল, যেখানে কয়ার বোর্ড ইন্টারভেন করছে, সেটা হলো যে প্রধানমন্ত্রীর যে আমাদের বিভিন্ন স্কিম আছে, সেটা যেমন এখানে আছে। আপনি 25 লাখ টাকা পর্যন্ত এখানে একটা স্কিম করতে পারেন যদি আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট করেন। যদি ট্রেডিং বা সার্ভিসিং ইউনিট করেন, তাহলে 10 লাখ টাকা পর্যন্ত সেই স্কিমটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং সেখানে আপনাদেরকে এবারে অনেকে বলে স্যার আমাদেরকে ব্যাংক থেকে তো লোন দিচ্ছেন, স্বাভাবিক, ব্যাংকেরও তো কিছু নর্মস আছে। এবারে ব্যাংক তো দিতেই চায়। ব্যাংকের নর্মসটা হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা আমার মার্কেটটা খুব সিকিউর। ব্যাংক জানতে চাই তোমার কাছে মার্কেটটা কি আছে। তো আমরা যে কোনো ব্যবসায় যদি আমরা করতে চাই, শুধু কয়ার কেন, সেখানে মার্কেটটার সম্বন্ধে এই যে এতগুলো আমরা সম্ভাবনার কথা বললাম, এগুলো মার্কেট অ্যাসিওর্ড মার্কেট। তো সেই মার্কেটটা যদি আমরা ব্যাংকে ফোকাস করতে পারি, আমার মার্কেটটা রেডি হয়ে আছে, আমার হাতে একটা রেডি অর্ডার আছে, তাহলে হবে। আর একটা জায়গায় যেটা কয়ার বোর্ড ইন্টারভেন করছে, সেটা হচ্ছে টেকনোলজি অ্যাপ্লিকেশন। আমাদের এই যে বললাম আগে ছিল সেই চরকা ঘুরিয়ে করে সেখান থেকে দড়ি বা এই সমস্ত এক্সট্রাকশন হতো, পচিয়ে রেখে তাকে ঠুকে করে, তখন যেমন পাটে যেমন ভাবে করা হয় সেরকম ভাবে কয়ারেরও তন্তু নিষ্কাশন করা হতো। এখনো কেরালে হয়, যদিও তার দাম অনেক বেশি, কিন্তু আজকে সেটা করার সময় নেই। আমরা ওই জন্য কি করি না, মেশিনে তার এক্সট্রাকশন হচ্ছে। তো এই ধরনের টেকনোলজি এক্সট্রাকশনের ক্ষেত্রে যেমন বিভিন্ন, এই যে আমরা দেখলাম যে যতগুলো আমরা আগে প্রোডাক্টগুলো দেখালাম, সবগুলোই কিন্তু আধুনিক টেকনোলজি সেখানে ব্যবহার হচ্ছে।
তো আমরা কোয়ার বোর্ড থেকে সেই টেকনোলজির ইন্টারভেনশনের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম ভাবে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। সুতরাং যারা এটাতে এগোতে চান এই সম্ভাবনার ক্ষেত্রে তাদেরকে এগিয়ে আসতে হবে। তো আমাদের এখানে আমরা এবারে নতুন, এতক্ষণ সেই কথাগুলোই বলছিলাম, নতুন স্কোপ হচ্ছে, আমরা আগেই বলেছি কোয়ার ফাইবার এক্সট্রাকশন করা। মনে করুন পূর্ব মেদিনীপুরের, আপনারা যারা পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন বা যারা দীঘাতে যান, তমলুকে যান বা অন্যান্য এই কোস্টাল অঞ্চল, প্রচুর নারকেল গাছ, একটি গ্রামে গেলে মনে হবে আমি কেরালার একটি গ্রামে এসে পৌঁছেছি। সেখানে প্রচুর নারকেল সুপুরির বাগান আছে। নারকেল সুপুরি এমনি ন্যাচারাল তার হ্যাবিটেটে তারা গড়ে ওঠে। তো সেখানে এই নারকেল একটা খুব অর্থকরী একটা জায়গা, কিন্তু ওই যে বললাম তার 100%ই প্রায় যে ছোবড়াগুলো সেগুলো নষ্ট হয়ে যায়, মূলত ফুয়েল হয়ে জ্বালানি হয়ে নষ্ট হয়ে যায়। তো সেইটাকে যদি কারেক্ট করে যদি আপনারা কেউ ডিফাইবারিং একটা ইউনিট 3-4 লাখ টাকার মধ্যে করা যায়, গ্রামে গ্রামে বা একটা ব্লকে গড়ে ফেলা যায়, তাহলে কিন্তু সেই ছোবড়াগুলো আপনি পশ্চিমবঙ্গে যেমন বিক্রি হবে, যারা অন্ধ্রপ্রদেশ থেকে, তামিলনাড়ু থেকে, উড়িষ্যা থেকে নিয়ে এসে যারা নিয়ে এসে কাজটা করছেন, এখানে বিক্রি করছেন, ট্রেডিং করছেন, তারা আরামসে আপনার কাছ থেকে সেই কোয়ালিটির, এটা দিলে মেশিনে করলে সেই কোয়ালিটিটা মেনটেন করাও যাবে, তাকে বিক্রি করা যেতে পারে খুব সহজে। এবং যে কোনো সেলফ হেল্প গ্রুপেরাই বা যে কোনো যুবক যুবতীরাই তারা আজকে 3-4 লাখ টাকার মধ্যে আরামসে এরকম এক গ্রামে বসে এরকম একটা ছোট ছোট ইউনিট তারা তৈরি করতে পারে। তার ফলে ওইগুলো যেমন প্রপার ওয়েতে কাজে লাগলো, এটার তার 100% মার্কেট রেডি, এখানে মার্কেট রেডি। এমনকি যদি পশ্চিমবঙ্গে বিক্রি না হয়, সেটা দেখা যায় উল্টো ভাবে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এগুলোতে আপনি সাপ্লাই করতে পারবেন। কারণ এটাই হচ্ছে প্রাথমিক জিনিস, কোয়ার ফাইবারটা। এটা করার আমাদের একটা স্কোপ এখানে বিরাট ভাবে আমাদের এখানে থেকে গেছে। এই আরেকটা মজার ব্যাপার হচ্ছে, কোয়ার ফাইবারের যদি আমরা ব্যবসা করতে কেউ এগিয়ে আসি, তাহলে তো কোয়ার বোর্ড সবসময় রেডি হয়ে আছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তার তো বিভিন্ন স্কিমের মধ্যে আপনারা পড়ছেন। ব্যাংকও আশা করি তারাও নিশ্চয়ই, যেহেতু মার্কেটটা রেডি, তারাও এগিয়ে আসবেন। এবং টেকনোলজি তো আধুনিক টেকনোলজি আছে, স্কিলের ক্ষেত্রে কোয়ার বোর্ড তো বসেই আছে আপনাদেরকে স্কিল ট্রেনিং গুলো দেওয়ার জন্য। তো যে কেউ এগিয়ে এসে কোয়ার বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে পারছে। আর আরেকটা আমরা বলি না, একটা ফাউ দেয়, এটা কোনো কিছু কিনতে গেলে আমরা বলি এটা ফ্রি কি দিচ্ছি। তো আমরা যদি কোয়ার ফাইবারের এক্সট্রাকশন একটা একদম একটা সংস্থা গড়ে তুলি, এই কোয়ার ফাইবারের সঙ্গে দেখবেন অনেক গুঁড়ো বেরিয়ে আসছে। গুঁড়ো, তাকে আমরা বলি পিচ, গুঁড়ো বেরিয়ে আসে, ডাস্ট। তো সেই গুঁড়োগুলো সেই গুঁড়োগুলোর একটা বিরাট ভ্যালু, সেটাও ফেলে দেওয়ার নয়। কারণ কোয়ার ইন্ডাস্ট্রিকে বলা হয় জিরো ওয়েস্ট, এতে কোনো কিছু ফেলা যায় না। যেমন নারকেল গাছের সবকিছুই কাজে লাগে, কোয়ার ইন্ডাস্ট্রির কিন্তু সবকিছুই কাজে লাগে, কোনো কিছুকে ফেলে দেওয়া যায় না। এই যে জিনিসটা, এটা প্রাইসলেস, এটাকে বলে এখান থেকে সার তৈরি হয়, অর্গানিক ফার্টিলাইজার তৈরি হয়। আমরা দেখাচ্ছিলাম এই কোয়ার পিচ একটা ভীষণ ভ্যালুয়েবল সার, যেটা শুধু পশ্চিমবঙ্গে নয়, আমাদের এগ্রিকালচার ক্ষেত্রে শুধু কাজে লাগছে না, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শুধু কাজে লাগছে না, এর বিরাট ডিমান্ড। এবং আপনারা এটাকে ব্লক করে এটা হচ্ছে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইউএসএ, অস্ট্রেলিয়া, এই সব দেশে এগুলো কিন্তু আজকে হিউজ এক্সপোর্ট হচ্ছে। তাহলে এটা প্রায় জিরো কস্ট, আপনি এটা মার্কেট পেয়ে যাচ্ছে। দুটো ইন্ডাস্ট্রি আপনি পাশাপাশি ডেভেলপ করতে পারছেন। তো এই দুটোরই কিন্তু রেডি মার্কেট, নিজের লোকাল মার্কেট, এর কোনো কম্পিটিটর নেই। অর্গানিক সার যে কেউ কেনার জন্য বসে আছে, আর সারা ভারতবর্ষ জুড়েই কেনার লোক বসে আছে। আপনার জেলাতে, আপনার মহকুমাতে, আপনার ব্লকে, আপনার গ্রামে বসে আছে। আর বাইরে এক্সপোর্ট করারও সুযোগ আছে, শুধু এগিয়ে আসার ইচ্ছাটার জন্য অভাব। রেডি মার্কেট, যে কেউ আপনাকে, আর এটা যদি বিরাট কিছু যদি দরকার লাগে, যদি আপনি কোনো ফাইন্যান্স না পান, ইনিশিয়ালি সেলফ হেল্প গ্রুপের কাছে যে ধরনের তারা ফাইন্যান্স জোগাড় করতে পারেন, তার মধ্যে একটা আরামসে এই ধরনের ছোট্ট ইউনিট আপনারা গ্রামে গ্রামে গড়ে তুলতে পারেন। এটাই আগামী দিনে কোয়ার, এটাই সব থেকে বড় সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং উদ্যোগের দরকার, যেটার জন্য আগামী দিনে কোয়ার শিল্প কিন্তু পশ্চিমবঙ্গে এটার উপরেই বেশ করে, আবার ইনডাইরেক্টলি হাজার শিল্প সংস্থা কোয়ারের উপরে বেশ করে গড়ে উঠতে পারে। আর একটা হচ্ছে যে আমাদের যেমন একা আমরা বলি না,
লাঠি একের বোঝা। অনেক সময় দেখা যায় আমরা যখন গ্রামীণ শিল্প হিসেবে গ্রামে যখন আমরা কাজ করি, তখন দেখা যায় এটা তো মার্কেট রেডি আছে বললাম, আরো ধরুন কোয়ারের বিভিন্ন যে প্রোডাক্ট আছে সেখানে মার্কেটের উপরে দেখা যায় হয়তো আমি মার্কেটের ক্ষেত্রে ভালো এক্সপোজার আমি পাচ্ছি না, সেখানে কোয়ার বোর্ড সাপোর্ট করে। আপনি প্রোডাকশন করলে কোয়ার বোর্ড বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে এখন স্কিম এসছে আপনাকে সাপোর্ট করে। কিন্তু দেখা যাবে যে যদি আপনারা সেলফ হেল্প গ্রুপ হন, তাহলে আপনারা যদি ক্লাস্টার ফরমেশন করেন, আমাদের পশ্চিমবঙ্গে একটা ক্লাস্টার আমি বললাম ধনচিরাড়িতে কয়েক সাউথ 24 পরগনাতে বেশ কয়েক বছর আগে এটা তৈরি হয়েছে। আমাদের এখন রিসেন্ট কোয়ার বোর্ড থেকে আপনার আরো প্রায় 4-5টা ক্লাস্টার বিভিন্ন জেলাতে গড়ে উঠছে। একটা পূর্ব বর্ধমানের কাটোয়াতে, আর একটা দক্ষিণ 24 পরগনার উত্তর 24 পরগনার হাসনাবাদে গড়ে ওঠার কথাবার্তা চলছে। অন্যান্য আরো জেলাতে মেদিনীপুর এবং হাওড়া, হুগলি এগুলোতেও আরো গোটা 5 ক্লাস্টার গড়ে ওঠার আরো কথাবার্তা চেষ্টা চরিত্র চলছে। তারা এগিয়ে আসছেন, তারা কাজ করছেন। এটা আগামী দিনে হয়তো এগুলো আসবে। এছাড়াও এই কোয়ার ক্লাস্টার গুলো হলে কি হবে, সেখানে কমন ফেসিলিটি সেন্টার তৈরি হবে। তারা যে ধরনের প্রোডাক্ট তৈরি করবে সেটাকে তারা সংঘবদ্ধভাবে বিক্রি করতে পারবে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদেরকে বিভিন্ন ট্রেড ফেয়ার, বিভিন্ন জায়গা বা নিজেরাও তাদের বিভিন্ন যারা এক্সপোর্টার, বায়ার, সেলার নিজের মাধ্যম দিয়ে তাদেরকে মার্কেটিং এর চেষ্টা হচ্ছে। আর একটা হচ্ছে ব্লেন্ডেড কোয়ার প্রোডাক্টস। এই ব্লেন্ডেড কোয়ার প্রোডাক্টসটা যেটা আমি একটু আগেই বলছিলাম, যে জুটের সঙ্গে কনফ্রন্টেশনে না গিয়ে পাটের সঙ্গে, পাটতন্তুর যে মার্কেট, সবকিছু যেটা পাটে বানানো যায় সবটাই জুটে বানানো যায়, কোয়ারে বানানো যায় না। আবার কোয়ারে যেগুলো বানানো যায় সবগুলোই জুটে বানানো যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের একটা সামঞ্জস্য, একটা মিল আছে, সেগুলোর ক্ষেত্রে লড়াই তো থাকেই। কিন্তু ঘটনাটা হলো জুট আর কোয়ারকে যদি একসঙ্গে মিলিয়ে যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় সেগুলো যদি করা যায়, পশ্চিমবঙ্গে কিন্তু যারা শহরাঞ্চলে যে সমস্ত শিল্প সংস্থা, কোয়ারের শিল্প সংস্থা গড়তে চাইবেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু বিরাট অপশন। তো এইরকম আমি 4-5টা 3-4টে সম্ভাবনার কথা, নতুন স্কোপের কথা কোয়ারের ক্ষেত্রে বলছি। হাজার হাজার শিল্প গড়ে ওঠার সম্ভাবনা আছে যদি কোয়ারের ফাইবারের আমরা এক্সট্রাকশন প্ল্যান্ট বা ডিফাইবারিং প্ল্যান্ট যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে এটার পশ্চিমবঙ্গের কোয়ার শিল্পের ঢেউ আসতে পারে, যেটা কোয়ার বোর্ড ভীষণভাবে চেষ্টা করছে। কোয়ার বোর্ডের একার চেষ্টাতে কিছু আমরা সবাইকে এগিয়ে আসতে হবে, যেটা আমাদের এমপি সাহেব বললেন, যে এটার সম্ভাবনা প্রচুর। আমরা একটা মেইন স্ট্রিমের সঙ্গে বিরাটভাবে যুক্ত হতে পারি। তো আমাদের জুট আছে, জুটের সঙ্গে কোয়ার, এটা আমাদেরই যুবক যুবতী বন্ধু বান্ধবদের তাদের ক্ষেত্রে কাজে লাগবে। আর একটা ব্যাপার খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে আমাদের এখানে যে বললাম বিভিন্ন প্রধানমন্ত্রীর যে সমস্ত স্কিম বা অন্যান্য আরো স্কিমগুলো সমস্ত আছে, সেখানে একটা ভালো সাবসিডি আছে, 25% থেকে 40% সাবসিডি আছে, এবং 25 লাখ টাকা পর্যন্ত সেই স্কিম আমরা করতে পারবো যদি আমরা ম্যানুফ্যাকচারিং এটা করি। এটা নিয়ে ডিটেল আমরা আলোচনা হবে, আর একটা ওয়েবিনারের আমরা প্রোগ্রাম এখানে রাখবো, এটা একটা করার জায়গা আছে। তো তাহলে হবে কি, আগামী দিনে সেটা ক্যাটেগরির ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নয়। প্রবলেম একটাই, সেটা হচ্ছে আমার উদ্যোগ। আর একটা হচ্ছে আমাকে ঠিক করতে হবে যে আমরা একটা শিল্প গড়তে গেলে, একটা কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করতে গেলে, আমরা যখন বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মধ্যে থাকি, সেখানে একটা সাধারণ কথা খুব চলে যে একটা শিল্প করতে গেলে একটা ক্যাপিটাল আগে দরকার। নিশ্চয়ই ক্যাপিটাল দরকার, আমরা ক্যাপিটালের কথাও বলেছি, কিন্তু তার সঙ্গে যেটা সবার আগে শিল্প করতে গেলে দরকার, সেটা হচ্ছে মার্কেট। আমি আমার আইডিয়া, একটা সমস্যা যদি কোথাও থাকে, আমরা বলি যদি সমস্যাটা আলোচনা করলাম সবার আগে, সমস্যা যদি কোথাও থাকে তাহলে সমাধানটাও কিন্তু তার পেছনেই আসে, সলিউশন বলা হয়। এবং সেটাই হচ্ছে একটা বিজনেসম্যানের, সফল বিজনেসম্যানের ক্যারিশমা। তিনি আগে ভাগে বুঝতে পারেন যে কোনটা করলে এই সমস্যাটাকে আমি কিভাবে অ্যাড্রেস করব, কিভাবে সেটাকে সমাধান করব, যে আমার কাস্টমাররা আমার কাছ থেকে আমি তাকে সার্ভিসটা দিতে পারি এবং সেখানে আমি কিছু প্রফিট করব। তো এটাই তো মূলত শিল্প। তার সঙ্গে আসে ক্যাপিটাল, তার সঙ্গে আসে টেকনোলজি, প্রযুক্তি, তার সঙ্গে যে স্কিল, ম্যান পাওয়ার, জায়গা, যেখানটায় আমি কোনখানটায় শিল্পটা করব। অবভিয়াসলি
যেখানে নারকেলের প্ল্যান্টেশন প্রচুর, আমি সেই জায়গাগুলোতেই করার আগে সবার আগে চেষ্টা করব। হ্যাঁ, এবং যেটার মার্কেট সব থেকে সিকিউর, আমার রিস্ক কম, মার্কেট আমি প্রথমে পাবো। তো এই জায়গাগুলোকে বেছে নিয়ে যদি আমি ফাইন্যান্সারদের কাছে যাই, যে বলি দেখো আমার কাছে এই দেখুন আমার কাছে এই ধরনের একটা ভালো স্কিম আছে, আমি এই স্কিমটা করতে চাই, আমি এই টাকাটা কিছুটা টাকা দিতে পারবো, কিছু টাকা আমার লোন চাই, সরকার কিছু টাকা সাবসিডি দেবে বলেছে আমার হয়ে। তো এইভাবে যদি করা যায় তাহলে ব্যবসা কিন্তু খুব সুন্দরভাবে কাজটা কিন্তু হতে পারে। তো সেইটা নিয়ে আপনাকে এইভাবে আমরা যদি সবাই মিলে ভাবি তাহলে কিন্তু কয়ার শিল্প আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল, এবং এটা মূলত কটেজ ইন্ডাস্ট্রি বা স্মল ইন্ডাস্ট্রি বেশ একটা শিল্প সম্ভাবনা, এবং হয়তো বিরাট কোটি কোটি টাকার একটা ইউনিট হয়তো গড়ে উঠবে না, কিন্তু 25 লাখ 30 লাখ 1 কোটি 1.5 কোটি 2 কোটি এটা কিন্তু একটা বড় ব্যাপার। আর যদি আমার একার মধ্যে করার সম্ভাবনা না থাকে তাহলে আমরা ক্লাস্টার নিয়ে একটা আলোচনা, ক্লাস্টার বেশ কিভাবে ক্লাস্টার গড়ে তুলতে হয় সেটা নিয়েও আজকে আমাদের আলোচনা আছে। তো আমাদের এক্সপার্ট আলোচনা করবেন, তো সেইটা আমাদেরকে ভালো করে শুনতে হবে, এবং সেটা সর্বোপরি ওয়্যার বোর্ডের সঙ্গে যোগাযোগে আসতে হবে। তো আমরা যদি আনঅর্গানাইজড ভাবে করি তাহলে কি হবে, আমাদের অনেক রকম সরকার তো বসেই আছে করার জন্য, সহযোগিতা করার জন্য। তো এইটা যদি সবাই আপনারা এগিয়ে আসেন, সবাইকে এই বলে আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আরো আমাদের বিভিন্ন বক্তারা আছেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে বলবেন, ডিটেলসে বলবেন, সেই নিয়ে সবাইকে আমি ধন্যবাদ জানাই। নমস্কার। My sincere thanks to Mr. Deepak Abunia for this informative lecture class about the prospects of coir industry in West Bengal. Now, I invite Sri A.C. Pancha, Regional Director of West Bengal Export Promotion Society, to deliver the lecture class about the export opportunities of coir products from West Bengal. Sir. Sir, please go ahead. এখানে শুটিং তোমরা দেখতে পাচ্ছি, আমি তো শুনতে পাচ্ছি।
মিউট হয়েছে। আনমিউট করা হয়েছে। তোমরা যা বলছি শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো, কোথায়? Yes, sir, audible. হ্যালো, অডিবল? Yes, sir. হ্যাঁ, দেখি যে আমি তো শুনতে পাচ্ছি। হ্যালো, একটা মিনিট। Sir, you are audible. কি হচ্ছে? বলবো? না, এদিকে আপনি ইয়ে করে রেখেছি, মিউট করে রেখেছি। কথা বলতে Hello, sir. Hello. Good morning. Good morning. Good morning, everybody. This is S.C. Panja, Additional Director from Government of West Bengal. Now I can share a few lines, few matters regarding coir industry in West Bengal. I'll be sharing my experience during my long which I gathered during my long association with the coir industries in West Bengal. As you know, the state is in 5th position in the country in terms of production of coconut. But the coconut husk available for the coir industry is not so satisfactory because only 20% of the nut available in the state are used for coconut industry or coir yarn industry. You know, at present, the position of coir industry in West Bengal is, though it's not so much encouraging, but yet about 1,000 units, small and very tiny units are working in the state in different places of the different places. As you know, a few states, mainly the few districts, mainly South Chobbish Pargana, North Chobbish Pargana, Midnapur, East and West, Hooghly. These are the potential districts of the state which are having coconut production as well as
prospect of coir yarn manufacturing unit or coir industries. We are having a few type of products that is only most of the units are engaged in coir fiber production, so that door or door mats, that brass mat and chain mat. Some units are producing curl coir also. These are curl coir rope is also manufacturing very few units. These are the and there is a pocket in Amtola in the district of South Chobis Pargana. There 100 more than 100 families are engaged in production of that coir brass, which is very potential areas in our state who are engaged in manufacturing coir brass using bristle fibers. Bristle fibers are also mostly manufactured in the state by small units, and they are being supplied to this pocket for manufacture of that coir yarn or that coir brass. Another important pocket is Gonchibide. Gonchibide is a very traditional area in our state who have developed, who had a long practice of coir units. The small units are located in these areas who are mostly associated in coir yarn, production of coir yarn, coir door mattress of brass and chain mat, etc. These apart of these in the district of East Midnapur also, there are also defibering units are there. That small coir mat manufacturing units are also there. But in South Chobis Pargana, we are having one coir cluster that is in Bagbota in the district of Dhanchi. They are also they are engaged in manufacturing coir yarn by way of improved machines. Also manufacturing curl rope and supplying to the rubberized coir units who are situated in and around the state. About 10 to 15 units are there, rubberized coir units who are mostly dependent on the market of Eastern India, Northeastern India, and the rural areas. Their products are mostly marketed, and they are most of them are in very good condition. But their condition is required to be improved in terms of supply of good machinery, modern machinery, etc., which the concerned authority in the state government and also in the coir board are trying to develop in these areas. This is another point which we shall have to look into. And another focus will have. Hello, another. Another aspect where we have to look into, that is the training. Sometimes back we were using training modes regularly. We are the coir board authorities and the state government also organizing so many training programs, and so many artisans and other were created out of these, came out of these training programs who gradually engage themselves in this industry. I think this should be looked into so that we can provide more training development in the tiny units, which is a very important factor. And coir board is the only agency capable of supplying that technical know-how or technical guidance to these small units. I think I would request again, again to the coir board, and also I will also talk to the state government authorities in this respect, so that these inputs can be looked into. In respect of market, market is a problem yet, but there is not so much of problem. If we can continue production, if we do production, then there is market in the rural areas for coir brass, door mat and brass and chain mat and all these things, and coir rope. So then our main thing is that we'll have to improve our production system, engage more artisans, encourage more artisans to go for manufacturing of coir products. And another that I have already mentioned, there is a very export potentiality in those products that is being produced in South Chobis Pargana, Amtola and Kasipati areas, that is coir brass. Some of the products, very large number of products are also being
exported through the through the export agency to other countries. I think that system of production is required to be improved, and Coir Board may take up a program, special program in that based on this area, so that the export potentiality of the coir product from West Bengal can be increased. These are the few points which I just brought to your kind attention. Thank you for giving me a chance to tell something. If there is any question or any query, I am here to answer. Okay. শুনতে পাচ্ছি না তো, ওরা হয়তো কিছু বলছে, সেটা আমরা কিন্তু কোনো সময় শুনতে পাই না। Mr. Jacob, you have mute. Please unmute so that I can hear. I cannot hear your. I can't hear anything. Now you can speak. Hello. Sir, many thanks, Sri Raja sir, for this good deliberation, being a most experienced person in coir industries in West Bengal. Thank you. Now- Thank you. Okay, thank you, sir. Thank you for your. Thank you. Welcome. General Manager, DIC, Purva Bardhaman, for his presentation of scope of a cluster-based coir industry in West Bengal.
হ্যাঁ, কিন্তু আমি এই কম্পিউটারে শুনতে পাচ্ছি না কিছু, মানে আপনাদের প্রোগ্রামটা আমি শুনতে পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাট মানে আমি কোনো ফিডব্যাক পাবো না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক, থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো, গুড আফটারনুন। I am Abhijit Kaur, GMDIC Purbo Bardhaman. So I want to hello. Yeah, hello. Hello. I am hello. স্যার শোনা যাচ্ছে আপনাকে। ঠিক। Now I tell the scope of cluster in coir industry in West Bengal. Hello. You are audible. Then. Oh, so. This one will Abhijit Kaur disconnected. disconnected. Then. Okay. Call him to connect again. Which Albert Davis. No. Abhijit Kaur. Yes. Sir, please unmute and talk. আচ্ছা, আমরা এখানে আলোচনা করব যে
Hello, some disturbance here, but আমরা এখানে আলোচনা করব স্কোপ অফ কোয়ার ইন্ডাস্ট্রি ক্লাস্টার বেসিস মোড। ক্লাস্টার মোডে কোয়ার ইন্ডাস্ট্রি করলে কিভাবে আমরা এটাকে সাকসেসফুল করতে পারি। তো আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল মোটামুটি আমরা যেটা দেখেছি তাতে কোয়ার ইন্ডাস্ট্রির উপরে 5th পজিশনে আছে। However, ফিফথ পজিশনে আছে। তো আমরা এখানে অলরেডি কোয়ার ইন্ডাস্ট্রি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো আছে কোয়ার প্রোডাক্ট সেগুলো মেনলি হ্যান্ডিক্রাফটস প্রোডাক্ট। তো এখানে আমাদের সাধারণত গ্রামের মহিলারা এই কোয়ার ইন্ডাস্ট্রির সঙ্গে ম্যাক্সিমাম ক্ষেত্রে যুক্ত থাকেন এবং তারা অনেক আনঅর্গানাইজড ওয়েতে এই কাজগুলো করেন। তার ফলে তাদের যে অনেক কিছু প্রবলেমের তারা সম্মুখীন হন। তাদের র মেটেরিয়ালের সমস্যা হতে পারে, তাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকের লোন পেতে সমস্যা হতে পারে। এর ফলে আমরা কোয়ার ইন্ডাস্ট্রিকে যেই গ্রোথে নিয়ে যাওয়া উচিত ছিল সেটাই নিয়ে যেতে অসুবিধে হচ্ছে। বাট কিন্তু হ্যালো, শোনা যাচ্ছে? তো আমরা যদি সেই অর্থে দাঁড়িয়ে আমরা যদি গ্রামের মহিলাদের মানে যারা এই ধরনের হ্যালো Sir, audio bit. হ্যাঁ প্রবলেম হচ্ছে কিছু। তো গ্রামের হস্তশিল্পী গ্রামের যারা মহিলা হস্তশিল্পী আছে তাদেরকে যারা আমরা যদি তাদের আরো তাদের টেকনিক্যাল স্কিল বাড়িয়ে আমরা তাদের ট্রেনিং দিয়ে তাদের উপযুক্ত র মেটেরিয়ালস এর ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো এই ইন্ডাস্ট্রিটা আপনারা হয়তো জানেন যে এই ধরনের ইন্ডাস্ট্রি করতে গেলে যেটা আমাদের লাগে সেটা হচ্ছে পুঁজি লাগে এবং র মেটেরিয়ালস। এখানে যদিও আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই প্রায় এই কোকোনাট ট্রি আছে, নারকেল গাছ আছে, বাট তা সত্ত্বেও কিন্তু আমরা উপযুক্ত র মেটেরিয়ালস পাই না, সেক্ষেত্রে আমাদের অন্যান্য স্টেট থেকে আনতে হয়। তো এটা করতে গেলে আমরা যদি বাল্ক ওয়েতে যদি কিনতে পারি এবং বাল্ক ওয়েতে যদি প্রোডাকশন করতে পারি তাহলে আমাদের দুটো সুবিধা হয়। একটা হচ্ছে র মেটেরিয়ালস ব্যাংকের মাধ্যমে আমরা উপযুক্ত র মেটেরিয়ালস পেতে পারি, ভালো র মেটেরিয়ালস। দুই হচ্ছে যে আমরা আরেকটা জিনিস যেটা পেতে পারি, ভালো মার্কেট পেতে পারি। কারণ একজন আমরা সারাদিন বা সারা মাস বসে যদি আমরা তৈরি করি তাতে যেটা তৈরি হবে সেটা কিন্তু আমরা কোনো যদি আমরা এটা নিয়ে এক্সপোর্ট করতে চাই সাপোজ, বা এটা নিয়ে যদি আমি কোনো মার্কেটে বিক্রি করতে চাই, সেখানে তারা তো একটা লিমিটেড স্টক চাই, তার জন্য সেই স্টকটা কিন্তু একজন করতে পারে। এবার আমরা যদি এরকম 10 জন 20 জন বা আরো বেশি সংখ্যক মহিলাদের এবং একত্রিত করে তাদেরকে যদি একটা ক্লাস্টার মোডে নিয়ে যেতে পারি, ক্লাস্টার মোডে নিয়ে যেতে পারলে আমাদের কতগুলো সুবিধা আছে। একটা ফার্স্ট হচ্ছে কি আমরা একটা বাল্ক র মেটেরিয়ালস ব্যাংক তৈরি করতে পারবো। সেখানে কি হবে, সেখানে আমরা একসঙ্গে অনেক র মেটেরিয়ালস কিনে আনতে পারবো
এবং যার ফলে কি হবে, সিঙ্গেল একজন বাজারে যে কিছু কিনতে গেলে তাকে যে সে বার্গেনিং করতে পারে না, তাকে যা দাম তাই নিতে হয়। সাপোজ ধরুন আমি বাজারে যে হয়তো কেউ 1 কিলো চাল কিনবে বা 2 কিলো চাল কিনবে, সে কি বলতে পারে যে আমাকে 1 টাকা কম দাও? দেবে না। বাট আমি যদি ধরুন এখানে যদি আমরা ধরুন 15 টন চাল কিনি, তখন আমি বলতে পারি ভাই কিছু কম করো। সেম অ্যাজ এক্ষেত্রেও যখন আমরা র মেটেরিয়ালস গুলো কিনবো, তখন আমরা যখন বাল্ক একসঙ্গে অনেক কিনবো, তখন আমরা তাদের উপরে চাপ ক্রিয়েট করতে পারি যে আমি এত নেব, ন্যাচারালি আমাকে কিছু রিডিউস, আমার প্রাইস রিডিউস করতে হবে। তো সেক্ষেত্রে তারাও মান্যতা দিতে পারে, কারণ আমরা জানি যে একসঙ্গে যদি বেশি বিক্রি হয় সেক্ষেত্রে লাভের মার্জিন কম হলেও যে বিক্রি করে তার লাভ হয়, তাই তো? এছাড়া আমরা একসঙ্গে যদি অনেক প্রোডাক্ট করতে পারি, তাহলে কি হবে যে আমরা একটা হিউজ প্রোডাক্ট করার ফলে আমরা বিভিন্ন যে কোনো মার্কেটে আমরা এন্ট্রি নিতে পারি। সেখানে ধরুন আমি যদি আজকে কোনো একটা বড় ফার্মের সঙ্গে বা কোনো একটা বড় চেন, মানে ধরুন আমরা বিগ বাজার বা সামথিং, এদের সঙ্গে যোগাযোগ করি যে আপনাদের ওখানে আমরা ডিসপ্লে করব আমাদের যে প্রোগ্রাম গুলো আছে, আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, তো সেক্ষেত্রে তারা তো এরকম বলতে পারে যে কেউ হয়তো দেখে বললো আমাকে ইমিডিয়েট 100 পিস দিয়ে লাগবে। তো এইগুলো আমাদের কাছে যদি আমরা যদি বাল্ক একসঙ্গে মিলে কাজটা করি, তাহলে আমাদের বাল্ক প্রোডাক্ট হবে, যেটা অলরেডি আমরা কাটোয়ায় করছি। আমাদের কাটোয়াতে একটা এরকম এই গ্রুপ মডে তৈরি হচ্ছে বর্ধমানের কাটোয়ায়। তো ন্যাচারালি এইটা আর একটা যেটা জিনিস আছে যে আমরা যদি ক্লাস্টার করি তাহলে কিছু সরকারি সেখানে হেল্প পাওয়া যায়। যেমন আপনারা এই ছোট ছোট অনেক মেশিনারি থাকে, বা একটা সাপোজ আমাদের যখন আমরা এই কোয়ার ইন্ডাস্ট্রিতে আসবো, কোয়ারের যখন ওদের কোয়ার গুলোকে যখন আমরা মানে জাস্ট ওইগুলোকে মানে মানে অ্যাকচুয়ালি যেগুলো হয় আর কি, কোয়ার গুলোকে যখন কোয়ার ব্রাশ বা এই ধরনের তৈরি করি, তখন কোয়ার বিভিন্ন টাইপের আমরা কোয়ারের যেটা আছে সেগুলোকে কোয়ার গুলোকে আমরা মানে ঝুরি ঝুরি করে এটাকে মানে ব্রাশের মতো রেডি করে নিতে পারি, মানে ব্রাশ করার জন্য র মেটেরিয়ালস হিসেবে ইউজ করতে পারি। সেক্ষেত্রে একটা মেশিনারি দরকার হয়। সেই মেশিনারি গুলো হয়তো ইন্ডিভিজুয়াল অনেকের কেনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, বাট আমরা যদি কোঅপারেটিভ করি, আমরা সিএফসি ওখানে তৈরি করে দেবো, কমন ফ্যাসিলিটি সেন্টার, যেখানে যা যা মেশিনারি গুলো দেওয়া হবে সেই মেশিনারি গুলো কিন্তু তার সাধারণত যেটা হয় 90% টাকা গভর্নমেন্ট দেয় এবং 10% টাকা ওন তাদের নিজেদের দিতে হয়। এই এর ফলে কি হবে, একটা হিউজ একটা সাবসিডি আমরা এখান থেকে নিতে পারি। এছাড়া যখন আমরা একসঙ্গে কাজ করব বা অনেক বড় অর্ডার পাবো, তাহলে আমরা ব্যাংকের সঙ্গে নেগোসিয়েশন করতে পারি। অনেক সময় একলা গেলে আমাদের কি হয়, ব্যাংক অনেক সময় আমাদের সেই অর্থে লোন দিতে চায় না, কিন্তু আমরা যখন একসঙ্গে এতগুলো ধরুন 50 জন 100 জন মিলে আমরা একটা গ্রুপ করে বা ক্লাস্টার মডেলে যে আমরা যখন যাব, ব্যাংক যখন দেখবে আমাদের গভর্নমেন্ট হেল্প করছে এবং অনেক মেশিনারি কেনা হয়েছে, ন্যাচারালি আমাদের কাছে যদি অর্ডার আসে আমরা ব্যাংকে সেই অর্ডার দেখাতে পারি। তার ফলে কি হবে যে আমাদের কাছে একটা স্কোপ আসবে এবং ব্যাংক দেখবে যে না, এখানে আমার দুটো, ব্যাংকের ক্ষেত্রেও দুটো জিনিস ওদের যেটা হবে লাভ হবে, সেটা হচ্ছে এক হচ্ছে ওরা এট এ টাইম অনেকগুলো বড়োয়ার্স পেয়ে যাবে এবং তাদেরকে এট এ টাইম লোন দিতে ব্যাংকের সুবিধে হবে, কাগজ করতে সুবিধে হবে, এবং সেখানে সরকারি যারা থাকি আর কি, তারা আমরা আপনাদের হয়ে বলতে সুবিধে হবে। কারণ কি আপনারা একসঙ্গে থাকলে কি হয়, অনেক সময় একজন থাকলে একজন ডিফল্টার হতে পারে মেবি, কিন্তু এখানে যখন একসঙ্গে থাকবো তখন কি হবে, কেউ ডিফল্টার হলে পাশের জন্য তাকে বলে দিতে পারবে যে না, তুমি ডিফল্টার হলে কিন্তু আমাদের টোটাল এই সিস্টেমটা নষ্ট হয়ে যাবে, তো তারাও চাপ দিতে পারবে। ফলে কি হয়, এখানে আমরা দেখেছি যে গ্রুপের ক্ষেত্রে, ক্লাস্টারের ক্ষেত্রে ব্যাংক ডিফল্টারের সংখ্যা কিন্তু খুব কম, এবং ব্যাংক চায় গ্রুপকে বা ক্লাস্টারকে এই ধরনের লোন দিতে। তো ন্যাচারালি আমাদের যেগুলো দরকার সেইগুলো কিন্তু আমরা ক্লাস্টার করে যদি এই কোয়ার ইন্ডাস্ট্রি করতে পারি, প্লাস আমরা যখন কোয়ার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মানে কোয়ারের যখন প্রোডাক্ট বানাবো, তার যদি আরো নতুন নতুন ধরনের প্রোডাক্ট, আমি কালকে ইন্টারনেটে দেখছিলাম যে অনেক নতুন নতুন ধরনের কোয়ার প্রোডাক্ট এসছে, এবং এখন কোয়ার ম্যাট তৈরি হচ্ছে যে প্রেসিং করে, সেই প্রেসার মেশিন নিয়ে যদি আমরা কাজ করতে পারি, যেগুলো কস্টলি, কিন্তু সেক্ষেত্রে আমরা 90% এবং 10%-এ যখন যাব সেই কস্টটা অনেক মিনিমাইজ হয়ে যায়।
তো এছাড়া এটাকে কয়ার ইন্ডাস্ট্রি কিন্তু আজকে বড় স্কোপ আছে। আমরা দেখছিলাম যে এক্সপোর্টের ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু একটা ভালো মার্কেট করে রেখেছে এক্সপোর্টের ক্ষেত্রে, কয়ার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। বাট এই সেখানে কিন্তু আমরা এখনো অনেকটা মার্কেট ধরার জায়গা আছে, ন্যাচারালি এটা আমরা ধরতে পারি। এছাড়া কয়ারের যে হাক্স, সেই হাক্সটার মাত্র 20% আমরা ব্যবহার করতে পারি, মানে 20 থেকে 22% এখন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারছি। ন্যাচারালি আমাদের আরো স্কোপ আছে এই হাক্সটাকে নিয়ে যাওয়া। এছাড়া আপনারা জানেন যে এখন নট অনলি মানে যে এগুলো আছে, মানে আমাদের যে স্টেট গুলো আছে বা আমাদের অ্যাব্রডে যে বিভিন্ন যেগুলো যাদেরকে আমরা ডেভেলপড কান্ট্রি বলি, তারা সাধারণত চাইছে কি যে এখন ইকো ফ্রেন্ডলি জিনিস ইউজ করতে চাইছে। তো ইকো ফ্রেন্ডলি ইউজ করতে মানে ন্যাচারাল জিনিসের উপরে তারা জোর দিচ্ছে। এবং এই কয়ার কিন্তু এই ইকো ফ্রেন্ডলি এই হিসেবে কয়ার ইন্ডাস্ট্রিটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ আমরা কয়ারের প্রোডাক্টটা ন্যাচারাল প্রোডাক্ট। এবং কয়ার দিয়ে আমরা ব্রাশ তৈরি করছি, কয়ার দিয়ে আমরা ম্যাট তৈরি করছি, কয়ার দিয়ে বিভিন্ন ডেকোরেটিভ আইটেম তৈরি করা যাচ্ছে। এবং আমরা এই সব জিনিসগুলো যদি আমরা করতে পারি এবং একসঙ্গে আমরা যদি একটা ক্লাস্টার মডেল যদি তৈরি করতে পারি, তাহলে কি হয়, আমরা অনেকে একসঙ্গে কাজ করতে পারবো। আমরা ইন্টারনেট দেখে আমরা তাদেরকে, এবং সেক্ষেত্রে সেই অর্থে হলে আমরা এখন যে ই মার্কেটিং হয়েছে, ই মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু ক্লাস্টার, আমাদের যে ক্লাস্টার গুলো আমরা তৈরি করেছি তারা কিন্তু ই মার্কেটিং এ অলরেডি তাদের Sir, please unmute. সরি এই কয়ার ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আমরা সাধারণত দেখবেন আমরা কয়ারের, আমরা এখনো দেখেছি প্রত্যন্ত গ্রামের মহিলারা এই কয়ারের কাজগুলো করে। তারা যদি ডেভেলপ হয় তাহলে একটা গ্রাম ডেভেলপ হবে, এবং একটা গ্রামের মহিলারা যদি ডেভেলপ করতে পারে তাহলে সেক্ষেত্রে একটা নতুন ধরনের মানে একটা ইকোনমিক গ্রোথ হতে পারে। এবং বাড়ির মহিলারা যদি যখন আর্নিং করে তখন কিন্তু সেই বাড়িতে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হয়, এবং একটা মানে কি বলবো, একটা মানে স্বাধীন মনোভাব আসে। তার ফলে তারা যে কাজগুলো করে, আমরা যেগুলো দেখেছি যে স্যানিটাইজেশন এবং যখন মহিলারা বেরিয়ে আসে বাড়ির থেকে, তখন কিন্তু তারা এইসবের উপরে জোর দেয়। ন্যাচারালি সব দিক থেকেই একটা ইকো ফ্রেন্ডলি সিচুয়েশন তৈরি হয় আমাদের এই ক্লাস্টার। এবং আপাতত পর্যন্ত আর এখন অব্দি আমরা যেটা দেখেছি, ক্লাস্টার মোডে যে কাজগুলো আমরা করছি সেগুলো ম্যাক্সিমামই খুব সাকসেস হচ্ছে। এবং এছাড়াও আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি দেখছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শুধু হ্যান্ডিক্যাপস এর উপরে আমরা যেমন জোর দিচ্ছি, এর সঙ্গে এই কয়ারের ইন্ডাস্ট্রি হিসেবে স্মল ইন্ডাস্ট্রি বা মিডিয়াম ইন্ডাস্ট্রি হিসেবে কয়ার ইন্ডাস্ট্রি গুলোকে ধরা যেতে পারে। সেখানে এখন সাধারণত যেটা হয়েছে, আগে কি হতো, আগে আমাদের যে মানে গদি তৈরি হতো সেগুলো সাধারণত কয়ার গুলোকে আমরা দেখতাম। সেই এখন অনেক ম্যাট তৈরি হচ্ছে কয়ার দিয়ে স্পেসিং করে, সেই ম্যাট বা এখন যেটা যে দুটো জিনিস একসঙ্গে মিক্সড করে তৈরি করা হচ্ছে, যেমন সাপোজ যেমন রাবার মল্টেড পাপোশ তৈরি হচ্ছে, ডোর ম্যাট তৈরি হচ্ছে কয়ার আর রাবার দিয়ে, নিচটা রাবার থাকবে উপরে কয়ার দিয়ে। হ্যাঁ, এই ধরনের অনেক কিছু আইটেম তৈরি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি কয়ার ইন্ডাস্ট্রি, আমরা কয়ার প্রোডাক্টের উপরে একটা আলাদা ডিমান্ড তৈরি হচ্ছে এবং আগেও ছিল, বাট এখন আরো বেশি করে তৈরি হচ্ছে। তো আমরা এই মার্কেটটাকে আমাদের ধরতে হবে। তো এই মার্কেট ধরতে গেলে আমাদের যেগুলো আর বর্তমানে কয়ারের বাজার আজকে আমরা এখন পর্যন্ত খুব একটা সেই অর্থে বাজার পাচ্ছি না, এই কারণে যে এখন কিন্তু আমরা জানি গ্লোবালি সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জের ভিত্তিতে মানুষের যে চাহিদা সেটাও চেঞ্জ হচ্ছে। সেই চাহিদাগুলোকে কিন্তু মানুষের এখন যে চাহিদা, আপ টু ডেট চাহিদা, সেই চাহিদাগুলো আপনাদের পূরণ করতে হবে। তার মানে আমাদের রেগুলার যেটা করতে হবে যে এখন
এখন যে এই জিনিসগুলো আপনাদের এখানে আছে, মানে এখন যে ডিমান্ড আছে, ডিমান্ড বেস প্রোডাক্ট তৈরি করতে হবে। যতক্ষণ না আমরা ডিমান্ড বেস প্রোডাক্ট তৈরি করছি, আমরা সেই আগের দিনেরই যা যা প্রোডাক্ট আছে, মানে আজ থেকে 10 বছর আগে, এখনো সেই প্রোডাক্ট তৈরি করলে হবে না। এর জন্য আমাদের এই ক্লাস্টার মোডে আমরা যদি করি, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ল্যাব তৈরি করতে হয়। সেই ল্যাবের মধ্যে আমরা রেগুলার যেটা হয়, এখন যে নতুন নতুন যে ডিমান্ড আসছে, পৃথিবী যেভাবে এগোচ্ছে, পৃথিবী যেভাবে এগোচ্ছে, সভ্যতা যেভাবে এগোচ্ছে, সেভাবে আমাদের কিন্তু ডিমান্ড বেস প্রোগ্রামের দিকে জোর দিতে হবে। এই ডিমান্ড বেস প্রোগ্রামের উপর জোর দিতে গেলে আমাদের কিন্তু প্রতিনিয়ত নিজেদের আপডেট হতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি ক্লাস্টার মোডে আসেন, তাহলে প্রত্যেক আমরা অন্যান্য ক্লাস্টারের ক্ষেত্রেও যেটা করি, সেটা রেগুলার বেসিসে কিন্তু আমরা আমাদের যে ডেভেলপমেন্টের যে ট্রেনিং, সেই ট্রেনিং গুলো আমরা করাই, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করাই। নতুন নতুন আইডিয়া আপনারা পেতে পারেন। এছাড়া আমরা আর ক্লাস্টার মোডে যেগুলো করতে যে আমাদের যেটা সুবিধে হয়েছে, সেটা হচ্ছে যে অনেক সময় একলা আমরা যেটা, ধরুন অনেকেই আছেন যারা একলা করতে যে অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছেন, কিন্তু ক্লাস্টার মোডে করলে আমরা এক একজনের হাত ধরে কাজ করতে পারবো। তার ফলে কি হবে, অনেক কিছু যখন একসঙ্গে কাজ করি, তখন অনেক সমস্যাই কিন্তু অনেক সাধারণ হয়ে যায়, অনেক কঠিন সমস্যা অনেক সাধারণ ভাবে হয়ে যায়। এই মোটামুটি আমাদের এই ক্লাস্টারের ক্ষেত্রে করতে গেলে, আমাদের ক্লাস্টার বেসড মোডে যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্লাস্টার করতে গেলে মেনলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা হয়তো জানবেন, ক্লাস্টার করতে গেলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা কোঅপারেটিভ তৈরি করি তাদের মধ্যে, এবং সেখানে এসপিভি, স্পেশাল পারপাস ভেহিকেল, সেখানে 7-8 জন মিলে একটা কোর কমিটি গঠন করা হয়। সেই কোর কমিটি মেনলি এই ক্লাস্টারের দেখভাল করে। এবং ক্লাস্টারের ক্ষেত্রে একটা সুবিধা কি, এটা সমস্ত ক্লাস্টার মানে হচ্ছে এখানে যা যা ডেভেলপমেন্ট হবে, যা যা জিনিস কেনা হবে, সবের মালিকানা কিন্তু প্রত্যেকের থাকবে। এখানে কেউ মালিক হবে না, প্রত্যেকের মালিকানা থাকবে, প্রত্যেকের সমান অংশীদার হবে। কারণ আমাদের ক্লাস্টারেতে বলাই আছে যে 10%-এর উপরে কারোর বেশি শেয়ার রাখতে পারবে না সে। তো ন্যাচারালি আমাদের এখানে সবাই সমান অধিকার থাকবে এবং সবাই নিজের মনে করে এই কাজটা করা হয়। এই জন্য ক্লাস্টারের সাকসেস রেট কিন্তু অনেক বেশি। তো এ ব্যাপারে আপনাদের যদি কিছু বলার থাকে কাইন্ডলি। হ্যালো, আপনাদের যদি কিছু ক্লাস্টার সম্বন্ধে জানার থাকে, কারণ আমরা অলরেডি একটা আমরা স্ফূর্তিতে আমরা এখানে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে কাটোয়ায় আমরা তৈরি করেছি, এবং স্ফূর্তিতে এখন এটা স্ফূর্তি স্কিমেও আপনারা এই ব্যাপারে আসতে পারেন। এটাও ওয়ান টাইপ অফ ক্লাস্টার। এখানে 50-এ আগে 500 জন ছিল, কিন্তু বর্তমানে যেটা কমিয়ে প্রায় 50 জনের উপরে হলেই আমরা স্ফূর্তিতে কাজ করতে পারবো। আর আমাদের এছাড়া এমনি যে ক্লাস্টার গুলো হয়, সেই ক্লাস্টারে 20 জনের উপরে হলেই আমরা সেটাকে ক্লাস্টার মোডে আসতে পারি। তো আপনাদের এখানে যদি এরকম কোনো ক্লাস্টার বেসড মোড করে তৈরি করতে পারেন, কারণ আমি আগেই বলেছি যে ইন্ডিয়া, মানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে অলরেডি আমাদের মাইক্রো স্মল ইউনিট মাইক্রো স্মল মানে এমএসএমই যে এন্টারপ্রাইজ, সেগুলো কিন্তু আমাদের যে এক্সপোর্ট হয়, এক্সপোর্টের প্রায় 40%, 45% আমরা এমএসএমই থেকে পাই। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও আজকে এক্সপোর্টের উপরে বিভিন্ন ভাবে জোর দিচ্ছে। এর আগেও আপনারা হয়তো এক্সপোর্টের ক্লাস করলেন। তো ন্যাচারালি আমরা এক্সপোর্টে একটা প্রচুর মার্কেট আছে, কারণ বিদেশের বাজারে আমরা দেখেছি যে বিদেশের বাজারে এখন যেটা হচ্ছে, ওরা ইকো ফ্রেন্ডলি জিনিস চাইছে। এছাড়া শুধুমাত্র নয়, এমনি এই মানে আমাদের যে রোগটা তৈরি হয় কোয়ারের, সেই রোগটা দিয়েও, এটা দিয়েও যে আমরা এখন যে খাটটাট গুলো করি,
কোয়ারে, সেখানে ওই রোগটাকে আরো বেশি যদি আমরা এটাকে প্রসেস করে এটা দিয়েও আমরা মানে অনেক কিছু তৈরি করতে পারি। তো ন্যাচারালি আমরা চেষ্টা করব যে যাতে এই ক্লাস্টার বেস মোডে যদি আমরা কোয়ার ইন্ডাস্ট্রিকে নিয়ে যেতে পারি, দুটোকে যদি মার্চ করতে পারি, তাহলে আমাদের কাছে একটা হিউজ স্কোপ আছে। কারণ এর বাজার এখনো মানে বাজারের আমরা 20% যেটা বললাম, প্রায় 20% মাত্র আমাদের অ্যাচিভ করেছি। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল মেনলি ওয়েস্ট বেঙ্গলের টোটাল সমস্ত ডিস্ট্রিক্টেই এই ধরনের এই নারকেল গাছ কোকোনাট ট্রি আছে, নারকেল গাছ, সেই সত্ত্বেও কিন্তু মাত্র 8টা জেলা ক্লাস্টার নিয়ে কাজ করছে। তার মধ্যে মেনলি কাজ হচ্ছে পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, বর্ধমানেও কাজ হচ্ছে। তো আমরা এটাকে আরো বেশি ছড়িয়ে দিতে হবে। র মেটেরিয়ালস যাতে আমরা এখান থেকেই র মেটেরিয়াল নিয়ে গ্যাদার করতে পারি সেটা আমাদের দেখতে হবে। এবং এর জন্য আমাদের যদি সোশ্যাল ফরেস্ট্রির আন্ডারে যদি আরো কিছু গাছ লাগানো যায়, যাতে আমরা এবং ইন্ডাস্ট্রি ডেভেলপ করলে অলরেডি আমরা র মেটেরিয়ালস এর চাহিদা মেটানোর জন্য অনেকেই এগিয়ে আসবে। তো আমাদের ক্লাসটা মানে আমরা কোয়ার বলতে যে সামান্য কিছু প্রোডাক্টের উপরে সীমিত থাকলে চলবে না, এটাকে আরো বড় মডে নিয়ে যেতে হবে। এবং আপনারা আপ টু ডেট হতে হবে। এখন কি চাইছে বাজারে, কিসের ডিমান্ড আছে, অন্যান্য জায়গায় কি হচ্ছে, এইগুলো আপ টু ডেট করতে হবে। কারণ একটা ক্লাস্টার একটা বেস পয়েন্ট যেটা আছে, বা কোয়ার ইন্ডাস্ট্রি একটা বেস পয়েন্ট যেটা আছে, যেটা আমাদের পজিটিভ পয়েন্ট বলি, সেটা হচ্ছে এটা ইকো ফ্রেন্ডলি। হ্যাঁ, ইকো ফ্রেন্ডলি অ্যান্ড ন্যাচারাল। তো ন্যাচারালি এইটার বিদেশের বাজারে যেমন আছে তেমনি ভারতেও একটা মার্কেট আছে। এই মার্কেটটাকে আমাদের ধরতে হবে। এবং অনেক সময় আমরা বলি মানে ইন্ডাস্ট্রির ভাষায় যেটা বলি, মার্কেট ক্রিয়েটও করতে হবে। আমরা যদি এমন কিছু তৈরি করতে পারি, অনেকের মাথাতে আইডিয়া আছে যারা এটা নিয়ে কাজ করে, আমি কথা বলছিলাম, তো মেবি তো আমরা এমন কিছু তৈরি করতে পারি যেটা এটা তারপরে আমরা তার মার্কেটও ক্রিয়েট করা যায়। এর উদাহরণ আছে। তো মার্কেট ক্রিয়েটকেও আমরা যেমন করতে পারি, তেমনি লোকাল যে বা এমনি যে মার্কেটটা এক্সিস্টিং আছে সেটাকেও ধরতে পারি, কারণ সেটাও এখনো 100% আমাদের কাছে ধরা পড়েনি। তো মোটামুটি ক্লাস্টার এবং ক্লাস্টার বেস এবং ক্লাস্টার মোডে যেতে গেলে যে আমরা জাস্ট আজকে বললাম, তো ক্লাস্টার মোডে যেতে গেলে আমি যেটা বলেছিলাম যে 20 জন বা 20 জনের ওপর থেকেই ক্লাস্টার করা যায়। সেক্ষেত্রে সাসফায় যদি যেতে চান, মানে সরি আমাদের যে স্ফূর্তিতে যদি যেতে চান, স্ফূর্তি স্কিমে, সেক্ষেত্রে 50 মানে 50-এর উপর হলেই 50 অ্যাবাভ হলেই আমরা স্ফূর্তিতে যেতে পারি। এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট এবং ক্লাস্টার মোডে গেলে গভর্নমেন্ট যেমন এই বিভিন্ন যে ট্রেনিং গুলো হয়, আমরা দুটো ভাগ বলি, ক্লাস্টারের দুটো পার্ট, একটা হচ্ছে এসআই, একটা এইচআই, একটা সফট ইন্টারভেনশন, একটা হচ্ছে হার্ড ইন্টারভেনশন। সফট ইন্টারভেনশন মিনস যেখানে আমরা ট্রেনিং করি, আমরা বিভিন্ন ভালো ভালো আরো যে মানে ইন্ডিয়াতে যেসব ক্লাস্টার আছে ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে, সেখানে ভিজিট করানো হয়, সেখানে দেখানো হয় যে কিভাবে তারা কতটা এগিয়ে গেছে, সেটা দেখে যাতে এনার্জি পায় বা এন্থ্রু পাওয়া যায়। সেই জন্য আমরা এই ধরনের এবং যা যা সফট ইন্টারভেনশন হতে পারে, এখানে ওয়েবসাইট তৈরি করা, এগুলোকে নিয়ে আমরা সফট ইন্টারভেনশনে কাজ করি। এরপরে আছে হার্ড ইন্টারভেনশন, সেখানে সিএফসি করা হয়, কমন ফেসিলিটি সেন্টার। তার মধ্যে আমি যেটা বললাম, র মেটেরিয়ালস ব্যাংকও একটা ওয়ান টাইপ অফ সিএফসি। আর একটা কিছু প্রসেস ইউনিট তৈরি করা হয়, এবং সেখানে আপনারা যে মেশিন গুলো কারো একজনের পক্ষে কেনা সম্ভব নয়, সেগুলো আমরা ওখানে পারচেস করে ওখানে রাখতে পারি, যেখানে একটা মেশিনে ক্লাস্টার সমস্ত মেম্বার সেটাকে ইউজ করতে পারে। এবং সেক্ষেত্রে 90% আমি বলেই দিলাম যে 90% টাকা সাবসিডি হিসেবে গভর্নমেন্ট দেয়, 10% আপনাদের দিতে হয়। তো এবং এই ক্লাস্টারে এছাড়া কি হয়, ক্লাস্টারের ক্ষেত্রে যেটা হয়, আমরা এছাড়া এই ক্লাস্টারের এই হচ্ছে ক্লাস্টারের মেন পয়েন্ট। হ্যাঁ, এছাড়াও ক্লাস্টারে আরো অনেক মানে পজিটিভ দিক আছে। এখানে ক্লাস্টার গুলোতে হচ্ছে যে এখানে গভর্নমেন্ট ইন্টারভেনশন খুব একটা থাকে না, কারণ আপনাদের মধ্যেই একটা কমিটি তৈরি করা হয় এবং আমরা সেটা তৈরি করেন এবং তারাই এই ক্লাস্টারটা দেখভাল করে। তো ন্যাচারালি এটা আপনাদেরই সমস্ত জিনিস থাকে,
এবং আপনারাই এটা চালু দেখভাল করেন, আপনারাই সমস্ত কিছু করেন, কিন্তু বাল্ক যেই যখনই একসঙ্গে মিলে যান তখন সমস্ত কিছু যখন একটা বড় আকারের তৈরি করেন তখন মার্কেট এবং আপনার মানে কস্ট অফ প্রোডাকশন অনেক কমে যায় এবং মার্কেটটা অনেক বেশি আপনার কাছে এক্সপ্লোর হয়। অনেকেই আপনারা বেশি, অনেকেই কাজের দিকে যারা করছেন, অনেকে এর মধ্যে মার্কেটে যারা মার্কেট ব্যাপারে এক্সপার্ট তারা মার্কেটের দিকে ঝুঁকতে পারেন, এবং যেহেতু প্রোডাকশন বেশি হয় সেহেতু অনেক হোলসেলার বা যারা মার্কেট যারা মানে সাপ্লায়ার যারা তারা অলরেডি আপনাদের সঙ্গে যোগাযোগ করে, এবং তার কারণ তাদের কাছে একটা প্রোডাকশনের সমস্ত কিছু একসঙ্গে পাওয়া যায়। মোটামুটি এটাই ঠিক আছে সাহেব। যেটা Yes. কারো কেউ কিছু বলতে চাইলে প্লিজ। Sir, thanks. Thanks to Sri Abhijit Kaur, GMDIC Pur Bardhaman, for his deliberations, which was informative related to scopes of choir cluster formations in West Bengal state. Thank you, sir. Thank you very much. I think this webinar is very much informative to the entrepreneurs and artisans associated in choir sector. I also thanks to our honorable chairman, choir board, and secretary, choir board, and other officials, and also the Vijayalakshmi madam for giving our support and guidance for conducting this webinar. Now I invite Sri Lakshmidhar Sahu, Sub-Regional Office, Kolkata, to give a vote of thanks. Sahu, please. सभी को नमस्कार मेरा। जैसे कि आप सबको पता लग गया कि ये कार्यक्रम अब समाप्त होने वाला है। पिछले 2 घंटे में हमने कोयर इंडस्ट्री को ऊपर चर्चा सुन रहे थे, जैसे कि किस तरह कोयर इंडस्ट्री का डेवलप किया जा सकता है। मैं सबसे पहले आभार प्रकट करना चाहता हूं कि आप सब हमारा ये कार्यक्रम में योगदान किया और हमारा ये कार्यक्रम को सफल बनाया। धन्यवाद फिर एक बार आप सबको। मैं धन्यवाद देना चाहता हूं ऑनरेबल मेंबर ऑफ पार्लियामेंट श्री दिलीप घोष जी को। उन्होंने सबका मन में कोऑर्डिनेशन करने का उत्साह जगाया। मैं धन्यवाद देना चाहता हूं श्री दीपक कुमार भाई जी को। उन्होंने ये बताया कि कैसे कोयर इंडस्ट्री हमें बना सकते और जिस तरह हम कोयर इंडस्ट्री बनाने से हमको फायदा हो सकता है। मैं धन्यवाद देना चाहता हूँ
श्री एसी पंजा सर को। उन्होंने बताया किस तरह हम कार प्रोडक्ट एक्सपोर्ट कर सकते हैं। मैं धन्यवाद देना चाहता हूं श्री अभिजीत कर सर को। उन्होंने हमें बताया कार इंडस्ट्री और कार क्लस्टर किस तरह बना सकते, और उन्होंने बहुत कुछ सहायता योगदान देने के लिए आश्वासन दिया। मैं धन्यवाद देना चाहता हूं सभी कार बोर्ड ऑफिशियल्स, हेड ऑफिस एवं सब ऑफिसर्स को। शेष में हम सबको फिर से धन्यवाद देके ये कार्यक्रम समाप्त करना चाहता हूँ। धन्यवाद। Yeah, audio, you are audio. From that device. No, from that device you are audio. Once again, I thanks to all the participants to attend this webinar conducted by Sub-Regional Office, Wire Board Kolkata. Thank you once again. Anybody having any doubts or any feedback, then you please type in the chat box. Thanks. Informative session regarding One India Fashion Exports. Then we will very well, very well. Everything will take it. The host can